এন্ড আজকে আমাদের কোর্সের লাস্ট চ্যাপ্টার আমরা পড়ব। চ্যাপ্টারের নাম হচ্ছে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, যেটা ইন আদার ওয়ার্ডস আমরা বলতে পারি ফিক্সড অ্যাসেটস। আপনারা চ্যাপ্টার 5 এন্ড 6 ইনভেন্টরি দেখেছেন, চ্যাপ্টার 8 আমাদের ক্যাশ এন্ড ব্যাংক ব্যালেন্স দেখেছেন, চ্যাপ্টার 9 অ্যাকাউন্টস রিসিভেবল দেখেছেন। এই সবগুলোকে আমরা বলে থাকি কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেটস মিন্স এদের এক্সিস্টেন্স এট মোস্ট 1 ইয়ার পর্যন্ত থাকে, এর বেশি না এক্সপেক্ট করে ফেলি আমরা। আর প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট এদের লাইফ টাইম হচ্ছে মোর দেন 1 ইয়ার। এন্ড এই টাইমিং এর উপর বেস করে আমরা এদেরকে ক্লাসিফাই করি, এন্ড সেটার উপর বেস করে আমাদের যে ট্যানজিবল অ্যাসেটস আছে, ট্যানজিবল মিন্স যেগুলো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আছে আর কি, ধরা যায়, স্পর্শ করা যায়, ওকে, মুভ করা যায়, সেগুলোকে আমরা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট বলি। এগুলোকে ট্রেডিশনালি ফিক্সড অ্যাসেট আর কি ডাকা হয়। আমাদের আরো লং টার্ম অ্যাসেটস আছে, যেমন ইনট্যানজিবল অ্যাসেটসও আছে। ইনট্যানজিবল মিন্স যেগুলো আমরা চ্যাপ্টার 1 এ জাস্ট একটু ব্রিফলি আলোচনা করেছিলাম, আমাদের প্যাটেন্ট হতে পারে, ট্রেডমার্ক হতে পারে, কপিরাইট হতে পারে। তো এদেরও ভ্যালিডিটি মোর দেন 1 ইয়ার থাকে, বাট এগুলো আমরা ওভাবে ফিজিক্যালি বা ট্যানজিবল ওয়েতে পারসিভ করতে পারি না। সো আজকে এই চ্যাপ্টার 10 হচ্ছে আমাদের সেই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট বা ট্যানজিবল অ্যাসেটস এর ব্যাপারে আর কি। ওকে, সো প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট যেটা আমরা বুঝলাম যে অলরেডি বাই ডেফিনিশন এদের ভ্যালিডিটি হচ্ছে মোর দেন 1 ইয়ার, এবং এদের কমন একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে দে আর ইন্টেন্ডেড ফর ইউজ এন্ড নট ফর বাই এন্ড সেল। ওকে, এদেরকে আপনি যখন পারচেজ করবেন, আপনি এদেরকে বিজনেস আসলে ইউজ করবেন। কেন ইউজ করবেন? যাতে করে এদেরকে ইউজ করে আপনি আপনার যে ইন্টেন্ডেড রেভিনিউ জেনারেশনের অ্যাক্টিভিটি সেটা পারফর্ম করতে পারেন। ওকে, যদি কোনো জেনারেল স্টোর হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট হতে পারে রেফ্রিজারেটর, ফ্রিজিং ডিভাইস, ফ্রিজিং ইকুইপমেন্ট হতে পারে, তারপর হচ্ছে তার শেলফ হতে পারে যেগুলো লাগে কিন্তু। ওকে, এন্ড এগুলোর ফিচার হচ্ছে এগুলো কিন্তু নট ফর সেল টু কাস্টমার্স, নট ফর সেল। তাহলে একটা ফার্নিচার সেলিং কোম্পানি বা অর্গানাইজেশন যদি হয়, ফার্নিচার কিন্তু তার জন্য ইনভেন্টরি, নট প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, কারণ সে ফার্নিচার প্রডিউস করে এন্ড সেল করে। বাট আপনার যদি একটা কনসালটেন্সি বিজনেস হয়ে থাকে, সেখানে আপনি যে ফার্নিচার ইউজ করে স্টোর করবেন, মানে ইউজ করবেন ওভার টাইম, আপনার ক্লায়েন্টকে বেনিফিট দিবেন, সেগুলো কিন্তু আপনার জন্য আবার ইনভেন্টরি না, সেগুলো আপনার কিন্তু ফিক্সড অ্যাসেট বা প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, বিকজ এগুলো ইউজ করে আপনি ওভার টাইম বিজনেস করবেন, সেল করবেন না। ওকে, যেমনটা বললাম এদেরকে কমনলি ফিক্সড অ্যাসেট হিসেবে ডাকা হয়। এন্ড এখানে আমাদের একটা হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল আছে। এখানে অ্যাকাউন্টিং এর অনেকগুলো প্রিন্সিপাল আছে কস্টের, কমনলি দুইটা হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট এন্ড ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল। এদের ব্যাপারে আমরা এই কোর্সে, বেসিক কোর্সে এত শর্ট টাইমে ওভাবে জানতে পারি নাই। তো ফেয়ার ভ্যালু এন্ড হিস্টোরিক্যাল কস্ট আমরা আপাতত অত ডিটেইলে না যাই, জাস্ট মনে রাখবেন যে আমরা যখন কোনো প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট কিনবো, কেনার পরে সেগুলোর যে কস্ট, সেই কস্টে আমরা এদেরকে রেকর্ড করব। ওকে, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট কেনার পর তার যে কস্ট, সেই কস্টে আমরা এটাকে রেকর্ড করব। এটার মিনিংটা কি একটু নিচে এসে এই এক্সাম্পলটা আমরা দেখলে আর কি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা কস্টে রেকর্ড করব। ঠিক আছে, এতে আমার বেনিফিট হচ্ছে যে আমি যে কোনো সময়, নট অনলি ডিউরিং বাইং দ্য অ্যাসেট, আমরা বরং যে কোনো সময় এটার কস্ট কত সেটা আমরা জানতে পারবো। ওকে, এখানে যেটা বলা হচ্ছে দিস উইল হেল্প ইন নোয়িং দ্য কস্ট অফ দ্য অ্যাসেট ইভেন আফটার মেনি ইয়ার্স, অনেক বছর পরে গিয়েও কিন্তু যতদিন পর্যন্ত আমি এই অ্যাসেট হোল্ড করব, সাপোজ আপনি একটা মেশিন কিনেছেন, 15 ইয়ার্স ইউজ করতে চান বিজনেসে, 12 বছর হয়ে গেল, 12 বছর পরে গিয়ে যদি আপনি জানতে চান এটার কস্ট কত, স্টিল আপনি জানতে পারবেন যদি আপনি হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল ইউজ করেন। ঠিক আছে, কতদিন পর্যন্ত এটা আপনি জানতে পারবেন? ডেফিনেটলি যতদিন পর্যন্ত আপনার এই অ্যাসেটটা আপনার বুকসে আছে, টিল দ্য অ্যাসেটস লাইফ এন্ডস। ওকে, and this is why we keep the asset account intact at cost. আমরা হচ্ছে যখনই অ্যাসেট কিনবো এটাকে কস্টে রেকর্ড করব, এবং কস্টে রেকর্ড করার পর সেই কস্টটাকে ইনট্যাক্ট রাখবো। বাট আমরা যে জেনে এসেছি আমাদের প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট বা ফিক্সড অ্যাসেট তো ওভার টাইম ডেপ্রিসিয়েট হয়, আমরা অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন এগুলো তো করেছি। তো হাউ ডু উই অ্যাকাউন্ট ফর দ্যাট? কারণ ডেপ্রিসিয়েশন আমরা তখন গিয়ে শিখেছি যে ইটস দ্য রিডাকশন ইন দ্য কস্ট অফ দ্য অ্যাসেট। তাহলে সেক্ষেত্রে আমরা কস্টটাকে যে ইনট্যাক্ট রাখছি এই কথাটার সাথে তো মিললো না। তো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমরা আসলে এটাকে ডেপ্রিসিয়েটও করি, আবার কস্টটাকে ইনট্যাক্টও রাখি, বাট সেটা হচ্ছে আরেকটা উপায়, আরেকটা অল্টারনেটিভ ওয়েতে, সেটা হচ্ছে আমরা অলরেডি কন্ট্রা অ্যাকাউন্ট যে শিখে এসেছি, which is our accumulated depreciation. অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন আপনারা যদি মনে করে দেখেন, আমরা কিন্তু যখন
কোনো অ্যাসেটের ডেপ্রিসিয়েশন দিতাম, আমরা তখন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট করতাম ঠিকই, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট করতাম, রাইট? বাট আমরা কিন্তু সেই অ্যাসেটের যে কস্ট, মানে ধরেন যদি কোনো ফার্নিচারকে আমি ডেপ্রিসিয়েট করি, তাহলে ডিরেক্ট আমি সেই ফার্নিচার ক্রেডিট করছি না। আমরা যেটা করছি, আমরা কিন্তু এখানে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ফার্নিচার ক্রেডিট করছি। এতে করে যেটা হয় আর কি, আমরা কন্ট্রা অ্যাসেট অ্যাকাউন্ট অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ইউজ করে অ্যাসেটের ভ্যালু যে রিডিউস হয় ওভার টাইম সেটাকে রেকর্ড করি, কিন্তু আমরা সরাসরি ফার্নিচার অ্যাকাউন্টকে কখনো ক্রেডিট করি না। দ্যাটস ওয়াই আমরা যে কোনো সময়, ইভেন আফটার মেনি ইয়ার্স অফ বাইং দ্য অ্যাসেট, আমরা এটার কস্ট কত সেটা জানতে পারি। উই উইল সুন সি দ্য অ্যাপ্লিকেশন, জাস্ট ফলো করেন। ওকে, এখন আসি, এটা আমরা কস্ট নিয়ে অনেক কথা বললাম, তো এখানে কস্টকে অ্যাকচুয়ালি একটু ক্ল্যারিফাই করা উচিত। প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের জন্য আমাদের আইএস 36, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 36, নট 36, আই গেস আইএস 16 হবে এটা, জাস্ট এ মিনিট। হ্যাঁ, যেটা হচ্ছে আইএস 16 প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। হ্যাঁ, এটা অনুযায়ী আমরা যেটা করি, এটার কস্টকে অ্যাকচুয়ালি প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের পার্সপেক্টিভ থেকে ডিফাইন করি। সো এখানে ডেফিনিশন এটা মেইনলি বলা আছে, খেয়াল করেন। কস্ট কনসিস্টস অফ অল এক্সপেন্ডিচারস নেসেসারি টু অ্যাকোয়ার অ্যান অ্যাসেট এন্ড মেক ইট রেডি ফর ইটস ইন্টেন্ডেড ইউজ। তাহলে আমাদের যেটা হচ্ছে, কস্ট হচ্ছে এমন সব এক্সপেন্ডিচার বা ব্যয় যেটার কাজ হচ্ছে আমাদের অ্যাসেট অ্যাকোয়ার করা থেকে শুরু করে এটাকে রেডি করা পর্যন্ত যত এক্সপেন্ডিচার হবে সবকিছুই আমার কস্টের আন্ডারে চলে যাবে। ওকে, এখানে দুইটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আমাদের থিওরিটিক্যাল হলেও আসলে কেয়ারফুলি ডিল করতে হবে, কারণ এটার উপর আমরা নিচে একটা ম্যাথ এক্সাম্পল দেখবো, তো আপনাদের এটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ওকে, তাহলে ওয়ার্ডটা খেয়াল করেন। আপনি একটা অ্যাসেট কিনছেন, কেনাটাকে আমরা অ্যাকাউন্টিং এ বলি অ্যাকোয়ার করা। ওকে, তো এটার ওনারশিপ আপনি নিয়ে নিলেন, অ্যাকোয়ার করে ফেললেন, এবং অ্যাকোয়ার করার ফলে এই অ্যাসেটটা আপনার যত কস্ট আছে রেডি করার জন্য, সব কস্ট কিন্তু এটার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে যতক্ষণ না এই অ্যাসেট আপনার রেডি হয়ে যাচ্ছে। তো এক্সাম্পল হচ্ছে, এখানে দেখেন প্রপার্টি ট্যাক্স বলা হচ্ছে। প্রপার্টি ট্যাক্স কেন? কারণ আপনি যখন অ্যাসেট কিনছেন এটার উপর বিভিন্ন কস্ট হতে পারে, বিভিন্ন ট্যাক্স দেওয়া লাগতে পারে, আর এটাকে যদি আপনি ইম্পোর্ট করেন তাহলে আপনার বিভিন্ন ডিউটি, ট্যাক্সেস, চার্জেস অনেক কিছু পে করতে হতে পারে। এগুলো যদি আপনি পে না করেন তাহলে কিন্তু আপনি এই অ্যাকোয়ার করার যে কন্ডিশন এটা ফুলফিল হচ্ছে না। তার মানে এই প্রপার্টি ট্যাক্স যদি আপনার পে করতে হয়, এটা কিন্তু এই অ্যাসেটের কস্ট, আসলে আলাদা কোনো ট্যাক্স না, এটা হচ্ছে সেই অ্যাসেটেরই কস্ট। একইভাবে আপনার শিপিং কস্ট বলা হচ্ছে। শিপিং মিন্স আপনি অ্যাসেটটাকে ট্রান্সপোর্ট করে আপনার যেখানে ইউজ করবেন, ফ্যাক্টরি হতে পারে বা আপনার অফিস হতে পারে অথবা আপনার শোরুম হতে পারে, যেখানে এটাকে রাখবেন সেখানে এটাকে ট্রান্সপোর্ট করে নিয়ে আসা। ওকে, পুরো ট্রান্সপোর্টেশন কস্টটাও কিন্তু আলাদা কোনো ট্রান্সপোর্টেশন কস্ট না, যেমনটা আমরা চ্যাপ্টার 5 এ ইনভেন্টরির ক্ষেত্রে দেখেছিলাম, ফ্রেট ইন ফ্রেট আউটের মতো, সেটা না। যখন আপনি প্রপার্টি প্ল্যান্ট অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট পারচেজ করবেন, সেটার যে ট্রান্সপোর্টেশন কস্ট হবে সেটা কিন্তু ওই অ্যাসেটেরই কস্ট। একইভাবে প্রপার্টি ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্স না করলে অনেক সময় আপনার যেটা হয়, এটা রিস্কি হয়ে যায় অপারেট করাটা, সো আপনি এটা ইচ্ছে করে ইন্স্যুরেন্স করে রাখেন, বিজনেসে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। সো এটা হচ্ছে আপনার এই কস্ট অফ দ্য অ্যাসেট। দেন হচ্ছে ইনস্টলেশন কস্ট, কারণ ইনস্টল না করলে আপনার জায়গা মতো যদি আপনি না বসান বা সেটিং না করেন, তাহলে এটাকে কিন্তু আপনার মেক ইট রেডি ফর ইউজ বলতে পারছেন না, এটা কিন্তু তখন ইউজ করার জন্য রেডি না, আসলে জাস্ট কিনলেন, কিনে ফেলে রাখলেন, তাহলে এটা রেডি করার মতো সিচুয়েশনে নেই। একইভাবে এটা হতে পারে টেস্ট রান বিফোর রেগুলার ইউজ। এটার মানে হচ্ছে আপনি এটাকে আপনার ইন্টেন্ডেড পারপাস, যেটা হচ্ছে ইউজ করবেন, এই ইউজ করার জন্য আগে দেখতে হবে যে নতুন এই অ্যাসেট ভালো মতো কাজ করছে কিনা সবকিছু। তো এটার জন্য আপনি যেটা করতে পারেন, এখানে বিভিন্ন ট্রায়াল করে দেখতে পারেন বা টেস্ট রান করতে পারেন, সেটাও কিন্তু এটার কস্টের মধ্যেই ইনক্লুডেড। তো এত কিছু আমরা দেখলাম, দেখে যদি কঠিন মনে হয় জাস্ট সিম্পলি এই এক্সাম্পলটা খেয়াল করেন। এটা আপনাদের প্রবলেম 10.3 থেকে আমি জাস্ট একটা পার্ট নিয়ে এসেছি এখানে এই কনসেপ্টটাকে বোঝার জন্য। বলা হচ্ছে দ্য ক্যাশ প্রাইস অফ দিস মেশিন ওয়াজ $48,000। ওকে, এখানে যে ক্যাশ প্রাইসের কথা বলা হচ্ছে, এই $48,000 যে ক্যাশ প্রাইস আপনি পে করেছেন, এই ক্যাশ প্রাইস হচ্ছে শুধু আপনার এই অ্যাকোয়ার করার কস্ট বা কস্ট অফ অ্যাকুইজিশন। বাট এখানে এটাকে রেডি করার জন্য যত কস্ট আছে, মেক ইট রেডি ফর ইউজ যে আমরা বলছি,
এটাকে রেডি করার জন্য যত কস্ট আছে সেগুলো কিন্তু এখন আমরা এখানে ইনক্লুড করি নাই। ইট মিন্স আপনার এই মেক ইট রেডি বা ইন্টেন্ডেড পারপাস জন্য ইউজ করতে হলে আরো কিছু এক্সপেন্ডিচার করতে হবে, সেগুলো এখানে নিচে বলা হচ্ছে। রিলেটেড এক্সপেন্ডিচার্স অলসো পেইড ইন ক্যাশ ইনক্লুড সেলস ট্যাক্স 1700, যেহেতু আপনি কিনেছেন এটার উপর আপনার কিছু ট্যাক্স দিতে হবে। সেলস ট্যাক্স মানে যে সেলার সে এখানে আপনার কাছে ট্যাক্স চার্জ করেছে, এটা আপনার আসলে অ্যাসেটের অ্যাকোয়ার করা বা কিনারি কস্ট। দেন হচ্ছে এটা শিপিং কস্ট বলা হচ্ছে $150, এটার ইন্স্যুরেন্স বলা হচ্ছে $80। শিপিং এর মানে অনেক ভারী ভারী যে যন্ত্রপাতি বা অ্যাসেট থাকে এগুলো সিম্পলি একটা গাড়িতে বা ট্রাকে করে নিয়ে আসলাম এরকম হলো না, হয় না, এরকম অনেক কমপ্লেক্সিটি থাকে আর কি এখানে। ঠিক আছে, তো এখানে শিপিং এর সময় অনেক সময় ইন্স্যুরেন্স কস্ট থাকে। দেন এটার ইনস্টলেশন এন্ড টেস্টিং কস্ট আছে $70, এন্ড তারপর বলা হচ্ছে $100 অয়েল এন্ড লুব্রিকেন্টস টু বি ইউজড উইথ মেশিনারি ডিউরিং ইটস ফার্স্ট ইয়ার অফ অপারেশনস। তাহলে আমরা যে কয়টা কস্ট দেখলাম এখানে এটা বেসিসে বলেন যে কোনগুলো আমাদের আসলে অ্যাসেটের কস্টের মধ্যে যাবে আর কোনগুলো যাবে না। $48,000 আছে, $1,700 আছে, $150 আছে, $80 আছে, $70 আছে, $100 আছে। তাহলে আমাদের এখানে যে কস্টের আমরা ডেফিনিশন দেখলাম যে সকল এক্সপেন্ডিচার যেটা আপনার অ্যাকোয়ার করা এবং রেডি করার জন্য হবে সেই সকল এক্সপেন্ডিচার হচ্ছে এখানে কস্ট অফ দ্য অ্যাসেট। তাহলে বলেন এখানে কস্ট অফ দ্য মেশিন আমার কত হবে, এখানে কোনটা কোনটা ইনক্লুড হবে না সেটা বলেন, তাহলে বাকিগুলো আমরা অ্যাড করে কস্ট অফ দ্য অ্যাসেট পেয়ে যাব। এনিবডি? জাস্ট আমাদের উপরে এই ডেফিনিশন যেটা দেখতে পাচ্ছেন তার সাথে আপনি রিলেট করেন তাহলেই স্যার হবে। এখানে অয়েল এন্ড লুব্রিকেন্টস বাদে তো সবই আসার কথা। জি ওকে, স্যার, সবই তো আসার কথা। ইয়া, ইউ আর রাইট। সো যেটা বলেছেন অ্যান্সার ইজ এক্স্যাক্টলি সেটাই, আমাদের এখানে অয়েল এন্ড লুব্রিকেন্টস বাদে সবই আসার কথা। কারণ এখানে আমার অয়েল এন্ড লুব্রিকেন্টস এর ফিচার হচ্ছে এটা কিন্তু দেখেন টু বি ইউজড ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার, তার মানে এটা কিন্তু ফিউচার টেন্স বলা আছে। টু বি ইউজড মানে হচ্ছে আপনার ফিউচারে ইউজ হবে। ফার্স্ট ইয়ার মানে হচ্ছে আপনি মাত্র কিনেছেন, আগামী 1 বছর যখন এটাকে অ্যাটলিস্ট ইউজ করবেন সেই আগামী 1 বছর আসলে এই অয়েল এন্ড লুব্রিকেন্টের $100 রিলেটেড। দ্যাটস ওয়াই এই $100 হচ্ছে আমাদের ইন্টেন্ডেড ইউজের জন্য রেডি করার সাথেও রিলেটেড না এন্ড পারচেজ করার সাথেও রিলেটেড না, এটা ফিউচারে অপারেট করার সাথে রিলেটেড। এন্ড আমরা অলরেডি চ্যাপ্টার 5 এ শিখেছি যে আমাদের অপারেটিং এক্সপেন্স মানে হচ্ছে বিজনেস অপারেট করতে গেলে যে এক্সপেন্স গুলো হয়। তো এই অয়েল এন্ড লুব্রিকেন্ট আসলে আমার সেই অপারেশনাল কস্টের মধ্যে বা অপারেটিং এক্সপেন্সেস এর পার্ট হিসেবে ওখানে চলে যাবে, এটা আমাদের অ্যাসেটের কস্ট না। বাট বাকি সবগুলো হচ্ছে আমাদের অ্যাসেটের কস্ট, কারণ বাকি সবগুলো করে আমরা অ্যাসেটকে ইন্টেন্ডেড ইউজের জন্য রেডি করব। ওকে, তাহলে এই টাইপের যদি আপনাদের প্রবলেম হয় মানে স্যার, প্রবলেম দেওয়া থাকে, বলেন। স্যার এটা হলো ফিউচারে ইউজ করা হবে দেখে আসবে না, যদি প্রেজেন্টে করা হয়তো তাহলে কি আসতো? এখন এটা ডিপেন্ড করে আপনার ডেফিনিশন। সিম্পল অ্যান্সার হচ্ছে আপনি ডেফিনিশন দেখবেন, ফিউচার প্রেজেন্টের ইস্যু না। আপনি দেখবেন যে এটা অ্যাকোয়ার করার সাথে রিলেটেড এন্ড মেক ইট রেডি ফর ইউজের সাথে রিলেটেড, যদি হয় তাহলে এটা আমার অ্যাসেটের কস্টের মধ্যে যাবে, আদারওয়াইজ যদি না হয় যাবে না। এন্ড এটার ফিচার খেয়াল করে দেখেন, জাস্ট $100 হচ্ছে আপনার ফার্স্ট ইয়ার কথা বলছে, আবার সেকেন্ড ইয়ারে আবার অয়েল যাবে, থার্ড ইয়ারে আবার অয়েল যাবে। তো এইভাবে করে কিন্তু এটা আপনার রিকারিং কস্ট, রিকারিং মিন্স টাইম টু টাইম হতে থাকবে। বাট এগুলো হচ্ছে ওয়ান টাইম, আসলে অ্যাসেট কিনেছেন, কিনে আপনি রেডি করতে গিয়ে এই কস্ট গুলো করে ফেলেছেন, এটা রিপিট হবে না এরকম। অ্যাসেট যতদিন আরো হোল্ড করবেন আপনার কোনো সেলস ট্যাক্স দেওয়া লাগবে না, আপনার কিন্তু আর শিপিং কস্ট দেওয়া লাগবে না, আপনার শিপিং এর যে ইন্স্যুরেন্স সেটাও কিন্তু পে করতে হবে না। ওকে, আপনি টেস্ট রান কখন করেন বলেন তো? একদম যখন শুরুতে আপনি শিওর না তখন করেন, একবার শিওর হয়ে যাওয়ার পর কিন্তু আর এটাও করতে হবে না। ঠিক আছে, তো এগুলো হচ্ছে জাস্ট ফার্স্ট টাইমের মতো হচ্ছে, রিপিট হবে না। ওকে, তার মানে যেটা ওয়ান টাইম হবে কেনার সময় সেটাই খালি হবে। ইন জেনারেল আমরা বলতে পারি আর কি। ওকে, তাহলে আমরা এটাকে এইভাবে অ্যান্সার করতে পারি, দেখেন ওয়ার্ড ফাইলে করাই, জাস্ট আ মিনিট। ওকে, সো এরকম কোশ্চেন আপনি এভাবে অ্যান্সার করতে পারেন, কস্ট অফ দ্য অ্যাসেট।
যেগুলো ইনক্লুড হবে জাস্ট নাম দিয়ে লিখে দেবেন, ঠিক আছে? ক্যাশ প্রাইস 48,000 দেওয়া আছে, সো এইভাবে আমরা লিখতে পারি। দেন এখানে আছে আপনার সেলস ট্যাক্স 1700, নেক্সটে আছে শিপিং কস্ট 150, আফটার দ্যাট ইন্স্যুরেন্স আছে, শিপিং ইন্স্যুরেন্স আমরা বলতে পারি 80, এন্ড তারপরে আমাদের টেস্টিং কস্ট আমরা 70 লিখতে পারি। ইনস্টলেশন এন্ড টেস্টিং কস্ট লেখা সেটাও লিখতে পারেন। এন্ড এগুলোই আমরা যেহেতু ডিসাইড করেছি যে কস্ট অফ দ্য অ্যাসেট বা কস্ট অফ দ্য মেশিন হবে, সো ফাইনালি এগুলো ইনক্লুড করে আমরা জাস্ট সামটা করে দিব, সো দ্যাট উড বি আওয়ার অ্যান্সার। So 48, 49,700, 49,850, 930, 50,000। ওকে, তাহলে ফুল 50,000 হচ্ছে আমাদের কস্ট অফ দ্য অ্যাসেট, টোটাল কস্ট। ঠিক আছে, তো আপনাদের এখানে মেইন ফোকাল পয়েন্ট হচ্ছে এই টাইপের যদি ম্যাথ থাকে আপনি ডেফিনিশনে ফোকাস করবেন যে আমাদের অ্যাকোয়ার করা এবং ইন্টেন্ডেড পারপাসের জন্য রেডি করা এই দুইটার সাথে রিলেটেড কোনগুলো। এখানে আরো অনেক কিন্তু আনরিলেটেড এক্সপেন্সেস দেওয়া থাকতে পারে আপনাকে। ওকে, তাহলে সেক্ষেত্রে এগুলোকে বুঝে বুঝে আপনি বাই ডেফিনিশন কস্টের মধ্যে কোনগুলো ইনক্লুড হবে সেটাকে আপনি ডিসাইড করতে পারবেন। তো এটা যে আমরা দেখতে পাচ্ছি, দেখেন কস্ট অফ দ্য অ্যাসেট টোটাল 50,000, এটাকেই কিন্তু আমরা অ্যাসেট যখন পারচেজ করে জার্নাল এন্ট্রি চাবে তখন আমরা এভাবে লিখবো যে মেশিন ডেবিট 50,000, ক্যাশ ক্রেডিট 50,000। ওকে, আমাদের জার্নাল এন্ট্রি তখন এরকম হবে, মেশিন ডেবিট 50,000, ক্যাশ ক্রেডিট 50,000। যদিও এখানে আমার মেশিনের জাস্ট পেমেন্টটা ছিল 48,000, বাট রিলেটেড আরো এক্সপেন্ডিচার ডিফারেন্ট নামে আছে, বাট এগুলো জাস্ট ডিফারেন্ট নামে আছে। জার্নাল এন্ট্রি দেওয়ার সময় কিন্তু এই নামে এগুলো থাকবে না। আসলে জার্নাল এন্ট্রি দেওয়ার সময় এই সব কিছু আমাদের সেই মেশিনেরই পার্ট হয়ে যাবে, কারণ এটা হচ্ছে কস্ট অফ দ্য মেশিন ইভেন্চুয়ালি, নট সেলস ট্যাক্স কস্ট, নট শিপিং কস্ট, নট ইন্স্যুরেন্স কস্ট, নট টেস্টিং কস্ট, সবগুলো হচ্ছে আমরা একটা সিঙ্গেল ক্যাটাগরিতে রাখবো, সেটা হচ্ছে কস্ট অফ দ্য মেশিন। এন্ড দ্যাটস ওয়াই এখানে আমরা টোটাল 50,000 এখানে অ্যাসেট কেনার পর ডেবিট করব সেই অ্যাসেটটা, আর ক্রেডিট করব ক্যাশ, যেহেতু ক্যাশে পে করেছি। ঠিক আছে, তাহলে এটা আমাদের গেল, হোপফুলি সবার কাছে এটা ক্লিয়ার। আমরা এখন নিচে চলে যাই, আরো কিছু বেসিক কনসেপ্ট দেখে আরো কিছু ম্যাথ দেখব। ওকে, এটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিক প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের, যে তারা হচ্ছে ওভারটাইম আপনি যেহেতু ইউজ করবেন, ইউজ করলে এদের ভ্যালু রিডাকশন হবে, এন্ড দ্যাটস ওয়াই এরা ওভারটাইম মানে টাইমের সাথে ডেপ্রিসিয়েট হবে, এরা টাইমের সাথে ডেপ্রিসিয়েট হবে। ওকে, এদের কমন ফিচার হচ্ছে এটা। বাট আমাদের প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের মধ্যে একটা ইউনিক প্রপার্টি আছে যাকে আমরা ল্যান্ড বলি, এন্ড এই ল্যান্ডের আসলে একটা এক্সেপশন হচ্ছে এরা কখনো ডেপ্রিসিয়েট হয় না, বিকজ ডেপ্রিসিয়েশন মিন্স আমরা বুঝি হচ্ছে রিডাকশন ইন ভ্যালু বিকজ অফ উইয়ার এন্ড টিয়ার। এই শব্দটা উইয়ার এন্ড টিয়ার মানে হচ্ছে আপনি ইউজ করবেন এন্ড ইউজ করার কারণে ওভার টাইম এটার ভ্যালু রিডিউস হবে, বাট সেটা আসলে ল্যান্ডের ক্ষেত্রে কিন্তু হয় না। ল্যান্ডের নরমালি যেটা হয়, ভ্যালু আসলে অ্যাপ্রিসিয়েট হয়, নট ডেপ্রিসিয়েট। তো অ্যাপ্রিসিয়েট মিন্স ভ্যালু আসলে টাইমের সাথে সাথে ইনক্রিজ হয়। অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে ল্যান্ডের ভ্যালু কমে যাচ্ছে। ওকে, তো এটা আসলে ল্যান্ডের ইউজ করার কারণে কিন্তু কমছে না, খেয়াল রাখবেন। ডেপ্রিসিয়েশন হচ্ছে আমরা নরমালি বলে থাকি ইউজ করার কারণে। দেখেন এটার নিচে যখন আমরা ডেপ্রিসিয়েশনের ডেফিনিশন দেখবো, এখানে ইউজফুল শব্দটা দেখবো। ওকে, সেটা আপাতত না যাই, তো ইউজ করার কারণে, বাট সেটা যেটা হচ্ছে ল্যান্ডের কিন্তু ইউজ করার কারণে হঠাৎ করে ভ্যালু কমছে না। ওকে, তো এটাকে আসলে আমরা ডেপ্রিসিয়েশন নামে ডাকি না, এটার আরেকটা নাম আছে, সেটা আপনারা হায়ার লেভেলে গিয়ে পড়বেন। এটাকে আমরা ইম্পেয়ারমেন্ট বলি, ইম্পেয়ারমেন্ট অফ অ্যাসেট। এই ইম্পেয়ারমেন্টের ব্যাপারে এখন আমাদের কিচ্ছু জানা লাগবে না, সো আমরা জাস্ট এটুকু জেনে রাখি আমাদের সব প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টই ডেপ্রিসিয়েট হয়, বাট ল্যান্ড হয় না। সব প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের মধ্যে আমাদের অনেক কিছু আছে, মেশিন আছে, ফার্নিচার আছে, ইকুইপমেন্ট আছে, দেন বিল্ডিং আছে। ওকে, তারপর হচ্ছে যে কোনো একটা এন্টায়ার সাইট হতে পারে প্রপার্টি সহ, ল্যান্ড বাদে।
তার ল্যান্ডের কস্ট আলাদাভাবে রাখা হয়। যাই হোক, তো আমরা বুঝলাম যে যে কোনো ল্যান্ড বাদে সব অ্যাসেটই ডেপ্রিসিয়েট হয়। এন্ড ডেপ্রিসিয়েশনের ডেফিনিশনটা এখন একটু যদি খেয়াল করি, it is saying that it is the process of allocating to expense the cost of a plant asset। মানে যে কোনো প্ল্যান্ট অ্যাসেট বা প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের যে কস্ট আছে, এই কস্টকে আপনি আসলে এক্সপেন্সে কনভার্ট করে দিবেন বা অ্যালোকেট করে দিবেন। এটা আমাদের সেই চ্যাপ্টার 3 এর কনসেপ্ট। আপনারা যখন আমরা অ্যাডজাস্টমেন্ট পড়িয়েছিলাম বলেছিলাম যে আমাদের অ্যাসেট কিন্তু যখন ওভারটাইম ইউজ হয় কিন্তু এটা এক্সপেন্সে কনভার্ট হয়ে যায়। এন্ড সেখানে আমরা কিন্তু ডেপ্রিসিয়েশনও দেখেছিলাম অ্যাডজাস্টিং এন্ট্রি জার্নাল হিসেবে, রাইট? তো এখানেও সেম কনসেপ্ট, যে ডেপ্রিসিয়েশনের মাধ্যমে আমরা যেটা বলছি যে আমাদের অ্যাসেটকে আমরা ইউজ করছি, ইউজ করার কারণে এটা অ্যাসেট থেকে আসলে এক্সপেন্সে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এন্ড এটার নিয়মটা হচ্ছে তার যতটুকু ইউজফুল লাইফ, মানে আপনি একটা অ্যাসেট যত বছর ইউজ করার প্ল্যান করবেন তত বছরের জন্য এটাকে আপনি ডেপ্রিসিয়েট করবেন, ঠিক আছে? ইন আ রেশনাল এন্ড সিস্টেমেটিক ম্যানার। এটা অবশ্যই একটা কমন ক্যারেক্টারিস্টিক যে আমরা এটাকে নিয়ম মেনে করব, যে কোনো র্যান্ডম ওয়েতে ডেপ্রিসিয়েশন করলে হবে না। ওকে, এখানে তিনটা ফ্যাক্টর আছে যারা আমাদের ডেপ্রিসিয়েশনকে এফেক্ট করে। একটা হচ্ছে কস্ট আমরা অলরেডি দেখে ফেলছি, একটা ম্যাথ করলাম এই মাত্র। এখানে ম্যাথ করে যে আমরা টোটাল 50,000 বের করলাম, এটাই কস্ট। এটা এই জন্য ইম্পর্টেন্ট কারণ এটা না জানলে আপনি কতটুকু ডেপ্রিসিয়েশন হবে সেটা অবশ্যই জানতে পারবেন না, কারণ আপনার পারপাস হচ্ছে এই টোটাল কস্টকে অ্যাসেটের ইউজফুল লাইফে ডেপ্রিসিয়েট করে দেওয়া। এন্ড তারপর হচ্ছে ইউজফুল লাইফ। এটা আমাদের অবশ্যই জানতে হবে যে এই অ্যাসেট আপনি কত বছর ইউজ করতে পারবেন বিজনেসে, সেটা না জানলে ডেফিনেটলি আপনার কিন্তু এই অ্যাসেটকে ডেপ্রিসিয়েট করার কোনো সলিড ফাউন্ডেশন খোঁজা পসিবল না। এন্ড আরেকটা নতুন কনসেপ্ট হচ্ছে স্যালভেজ ভ্যালু। স্যালভেজ ভ্যালু মিন্স আপনার এই অ্যাসেটকে আপনি ধরেন 10 বছর বা 15 বছর ইউজ করতে চাচ্ছেন, সেটা না হয় আপনি করলেন, করার পরে কিন্তু এই অ্যাসেটের ফিজিক্যাল এক্সিস্টেন্স পুরোটা ভ্যানিশ হয়ে যাবে না। এই অ্যাসেট কিছুটা হলেও কিন্তু দেখা যাবে আসলে, যদিও এটা খুব খারাপ অবস্থায় থাকবে, বাট এটা আমরা ইজি বাংলা যেটা বলি ভাঙ্গারি আর কি, ভাঙ্গারি হিসেবে কিন্তু এটার এক্সিস্টেন্স তখনও থাকবে। তো তখন আপনি হয়তো এটাকে ইউজ করতে পারবেন না, বাট ভাঙ্গারি হিসেবে ধরেন বিক্রি করে 1,000-2,000 টাকা পেলেন, তো সেটাকে আমরা স্যালভেজ ভ্যালু বলি বা স্ক্র্যাপ ভ্যালু বলি। তো এটা হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনে ইফেক্ট করবে। তাহলে এটা কিভাবে করবে সেটার জন্য আমরা এখন নিচে চলে যাচ্ছি। আমরা ডেপ্রিসিয়েশনের তিনটা মেথড আছে, খুবই ইজি প্রত্যেকটা মেথড, জাস্ট এখানে আমাদের লজিক ফলো করতে হবে, তাহলে আমরা এটাকে বুঝতে পারবো। ওকে, তাহলে প্রথম মেথড সবচেয়ে সিম্পল, এটাকে আমরা বলছি স্ট্রেইট লাইন মেথড। এন্ড স্ট্রেইট লাইন মেথডের সিস্টেম হচ্ছে আপনাকে যেমন ধরেন এখানে একটা মেশিনের আমরা কস্ট ক্যালকুলেট করে দেখালাম 50,000। এখন আপনি চাচ্ছেন এই মেশিন আপনি 10 বছর ইউজ করবেন, তাহলে 50,000 টাকার মেশিন যদি আপনি 10 বছর ইউজ করতে চান, প্রতি বছর একটা ডেপ্রিসিয়েশন কত হবে? আপনি জাস্ট 50,000 কে 10 দিয়ে ডিভাইড করে দেন, ইউ উইল গেট 5,000। তো আপনি একটা স্ট্রেইট প্রতি বছর 5,000 এর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দেখাই দিবেন, এটাই কিন্তু এখানে আপনার কাজ শেষ। এটাকে আমরা স্ট্রেইট লাইন বলছি। স্ট্রেইট লাইন মিন্স প্রতি বছর ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্ট আসলে সেম থাকবে। তাহলে এটার ডেফিনিশন দেখেন, দা depreciation expense for an asset is same in each year of the asset's useful life। অ্যাসেট যদি আপনি 10 বছর ইউজ করতে চান, দ্যাট ইজ এটার ইউজফুল লাইফ যদি 10 বছর হয়, তাহলে এটার প্রতি বছর কিন্তু আপনার ডেপ্রিসিয়েশন 5,000 করেই হবে, এর কম বা বেশি হবে না। এটার ফর্মুলা আমরা যদি দেখি অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, সেক্ষেত্রে হচ্ছে আপনি কস্ট অফ দ্য অ্যাসেট আছে, এখান থেকে স্যালভেজ ভ্যালু মাইনাস করবেন, মাইনাস করে যেটা পাবেন পুরোটা আপনি যত বছর ইউজ করবেন সেটা দিয়ে ডিভাইড করে দিবেন। ওকে, তাহলে এখানে আমাদের যে $50,000 আমরা পেয়েছি টোটাল কস্ট অফ দ্য মেশিন, আমরা এখানে ধরে নিচ্ছি যে 10 বছর এটা যাবে, তাহলে এটার ইউজফুল লাইফ 10 ইয়ার্স হলো। এন্ড আপনি আরো আশা করছেন যে এটা 10 বছর শেষ করার পর ভাঙ্গারি হিসেবে এটাকে আপনি সেল করতে পারবেন 5,000 টাকা দিয়ে। ওকে, 5,000 টাকা দিয়ে। তাহলে বলেন আপনি 10 বছর আসলে 50,000 টাকার অ্যাসেট ইউজ করবেন নাকি 45,000 টাকার অ্যাসেট ইউজ করবেন? হোয়াট ডু ইউ থিংক? যদি আপনি এই অ্যাসেট 10 বছর ইউজ করে স্যালভেজ ভ্যালু 5,000 থাকে, ইট মিন্স এই অ্যাসেটকে আবার আপনি সেল করে দিতে পারবেন 5,000 টাকা দিয়ে। তাহলে আসলে আপনি কত টাকার বেনিফিট পাচ্ছেন অ্যাসেট ইউজ করে 10 বছরে? টোটাল আপনি কত টাকার বেনিফিট পাচ্ছেন 10 বছরে এই অ্যাসেট ইউজ করে? লেট মি অ্যানসার ইউ। আপনি আসলে
আর 5,000 টাকা। 5,000 না, দেখেন খেয়াল করেন, আপনার কস্ট হচ্ছে এখানে আমরা বললাম 50,000, রাইট? কস্ট হচ্ছে আপনার এখানে 50,000, বাট আপনি এই অ্যাসেট আফটার 10 ইয়ার্স সেল করে কিন্তু 5,000 টাকার বেনিফিট আসলে পেয়ে যাচ্ছেন, মানে 5,000 টাকা ক্যাশে রিসিভ করছেন। আমি আপনাকে অন্যভাবে আর কি জিজ্ঞেস করেছিলাম, যাই হোক আমি বুঝাই দিচ্ছি। এই অ্যাসেট আপনি ইনিশিয়ালি কিনেছেন দেখেন 50,000 টাকা দিয়ে, বাট শেষে গিয়ে আপনি 5,000 টাকা কিন্তু আবার সেল করে পেয়ে যাচ্ছেন। তাহলে এই অ্যাসেট আপনি 10 বছর ধরে ইউজ করছেন আসলে 45,000 টাকা। 10 বছর ধরে আপনি এই অ্যাসেট 45,000 টাকা ইউজ করছেন। সো প্রতি বছর আসলে আপনি কিন্তু অ্যাকচুয়ালি ইউজ করবেন 45,000 ডিভাইডেড বাই 10 ইকুয়ালস 4,500। ওকে, এটা আমি আপনাদের বোঝানোর ট্রাই করেছি যে আপনি যদি অ্যাসেট 50,000 টাকা দিয়ে কিনেন, আফটার 10 ইয়ার্স এই অ্যাসেট আবার সেল করে 5,000 টাকা ফেরত পেয়ে যান ক্যাশে, তাহলে বিজনেসে ইউজ করছেন আসলে কত? 45,000 টাকা না? এন্ড বিজনেসে যেহেতু ইউজ করছেন জাস্ট 45,000 টাকা 10 বছরে, তো আপনার ডেপ্রিসিয়েশনও কিন্তু 10 বছরে 45,000 টাকা, আর প্রতি বছর বা এভরি সিঙ্গেল ইয়ার 45 ডিভাইড বাই 10 4,500 হবে। এটা হচ্ছে কনসেপ্ট আসলে। তো কস্ট থেকে আমরা যেটা করেছি, 5,000 কিন্তু স্যালভেজ ভ্যালুটা মাইনাস করেছি, মাইনাস করে পুরোটাকে আমরা এই 10 যে দেখা যাচ্ছে ইউজফুল লাইফ এটা দিয়ে ডিভাইড করেছি। এটা দিয়ে বেসিক্যালি আমরা এই ফর্মুলাটা বিল্ড করেছি আর কি, যে কস্ট অফ দ্য অ্যাসেট মাইনাস স্যালভেজ ভ্যালু হোল ডিভাইডেড বাই ইউজফুল লাইফ অফ দ্য অ্যাসেট, যত বছর আপনি ইউজ করবেন। এখানে আরেকটা অল্টারনেটিভ ফর্মুলা দেওয়া আছে, এটা আপনারা নিজেরা চিন্তা করে দেখেন, এটাতে আমি বেশি ফোকাস করছি না এবং পড়াতেও যাচ্ছি না। ওকে, এটারই হচ্ছে আরেকটা ভ্যারিয়েশন, আমি জাস্ট এটাতে আপাতত ফোকাস করলাম। এটা আমরা ফর্মুলা দেখলাম। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি বলেন, প্রতি বছরের যেহেতু পাচ্ছি এজন্য এটা আমাদের অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, পার ইয়ার বা অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। এখন কোশ্চেনে যদি আপনার জানতে চায় 5 মাসের ডেপ্রিসিয়েশন কত, তাহলে ডেফিনেটলি অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বা 12 মাসের ডেপ্রিসিয়েশনকে আপনি 12 দিয়ে ভাগ করে 1 মান্থের পাবেন, আর যদি 5 মাসের জানতে চায় তাহলে 5 দিয়ে মাল্টিপ্লাই করে 5 মাসেরটা পাবেন। ওকে, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, যে যদি x মান্থের ডেপ্রিসিয়েশন কত সেটা জানতে চায়, তাহলে আপনার অ্যান্সার হচ্ছে 12 দিয়ে ডিভাইড করে আপনি 1 মান্থের পাবেন, x দিয়ে মাল্টিপ্লাই করে আপনি x মান্থের জন্য পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইন মেথড। এখন এটার বেসিসে আমরা সিম্পলি আপনাদের আমার একটা কোয়েশ্চেন আছিল স্যার, বলেন এখন করবো? বলেন বলেন। হ্যাঁ, তো স্যার হলো ফার্স্টে তো হলো আমি যেই অ্যামাউন্ট দিয়ে হলো মানে অ্যাসেটটা কিনলাম, ওইটা যত বছর আমি ইউজ করব ওইটা দিয়ে ভাগ করব, তাই তো? সেই বছরটা ভাগ করব। হ্যাঁ, এখন ভাগ করে যত দিয়ে আপনি কিনবেন বললে হবে না, এতক্ষণ যেটা পড়িয়েছি আপনাদের, বলবেন যে আমার অ্যাসেটের কস্ট যত। কারণ দেখেন আপনি কিন্তু এখানে আচ্ছা যেটা আচ্ছা, এক্সাম্পল দিয়েছিলাম, আপনি কিনেছেন শুধু 48,000 দিয়ে, কিন্তু এটাকে অ্যাসেটের কস্ট হিসেবে আমরা 48,000 লিখি নাই, বাকি যে অ্যাডিশনাল রেডি ফর ইউজ পারপাজে আমাদের যে কস্ট হয়েছে সেটাকে আমরা লিখেছি। তাহলে বলবেন যে অ্যাসেটের কস্ট হচ্ছে যত, তত দিয়ে ভাগ করব কিনা। দি অ্যান্সার ইজ, আপনি যদি এক্সপেক্ট করেন যে আপনার 10 বছর 15 বছর যে কয় বছর আপনি ইউজ করবেন, এটা শেষে যদি আপনার স্যালভেজ ভ্যালু না থাকে, মানে আপনি আর এই অ্যাসেটকে 0 টাকায় সেল করতে পারবেন, তাহলে জাস্ট কস্ট দিয়ে ডিভাইড করবেন, হয়ে গেল। আর যদি আপনি এক্সপেক্ট করেন যে এটা আসলে আমরা 10 বছর পরে গিয়ে এত টাকা পেয়ে যাবো আবার এই অ্যাসেট রিটার্ন করে বা সেল করে, তাহলে এটাকে মাইনাস করে দিবেন। কারণ দেখেন এই স্যালভেজ ভ্যালুর কনসেপ্টটা হচ্ছে অ্যাসেট সেল করার সময় কত টাকা আপনি কস্ট থেকে আবার রিকভার করছেন, আর যে টাকা আপনি আসলে রিকভার করছেন সেটা তো আসলে কখনো ডেপ্রিসিয়েট হচ্ছে না। ওকে, যেটা আপনি রিকভার করছেন সেটা তো আসলে ইউজ হচ্ছে না, এটা আপনার ওভাবেই থেকে যাচ্ছে। তো আমি আপনাকে সিম্পল যে এক্সাম্পলটা দেখিয়েছি, আপনার অ্যাসেটের কস্ট যদিও ছিল 50,000 টাকা, বাট আপনি তো ফিউচারে রিকভার করে ফেলবেন এক্সপেক্ট করছেন 5,000 টাকা, তাহলে অ্যাসেট আসলে ইউজ করছেন কত? 45,000 টাকা না? এই 45,000 টাকা আপনি ইউজ করছেন হচ্ছে 10 ইয়ার্স, সো 10 দিয়ে ডিভাইড করে দিবেন, আপনি 1 ইয়ারের পেয়ে যাবেন 4,500 টাকা। আমরা এখানে এক্সারসাইজ 10.6 একটু দেখি। কোশ্চেনে বলা হচ্ছে Rotino company purchased a new machine on October 1st, 2022 at a cost of $150,000. ওকে, তাহলে 2022 সালের অক্টোবরে $150,000 দিয়ে এই অ্যাসেটটা মেশিনটা পারচেজ করে। The company estimated, এখানে শব্দটা খেয়াল করে দেখেন, এগুলো যেহেতু সব ফিউচার রিলেটেড আমরা কিন্তু এস্টিমেট শব্দটা বলছি।
এস্টিমেট মিন্স কোম্পানি হচ্ছে তার অ্যাভেলেবল ডেটার বেসিসে জাস্ট প্ল্যান করছে। ফিউচারে কিন্তু অন্য অনেক কিছুই হতে পারে। স্যালভেজ ভ্যালু যেমন এখানে প্ল্যান করেছে 12,000, ফিউচারে দেখা গেল যে জাস্ট 5,000 হলো। প্ল্যান করেছে 5 ইয়ার জুড়ে ইউজফুল লাইফ হবে অ্যাসেটের, 5 ইয়ার ইউজ করবে, কিন্তু দেখা গেল জাস্ট 3 ইয়ার্স ইউজ করতে পারলো। তো এগুলো যখন ফিউচারে নতুন নতুন আপডেট আসবে আপনি জানতে পারবেন, তখন এই অ্যাসাম্পশন গুলো আপনি আপডেট করে ফেলবেন, ওটা কোনো ব্যাপার না। আপাতত আমাদের সবচেয়ে লেটেস্ট ইনফরমেশন অনুযায়ী যেটা হচ্ছে, এটার স্যালভেজ ভ্যালু হচ্ছে $12,000 and this machine is expected to be used for 10,000 working hours during its 5-year life. তাহলে 10,000 ওয়ার্কিং আওয়ার্স এর কাজ কি, এটাতে আমরা আসলে পরে আসব, বিকজ এটা রিলেটেড টু আওয়ার ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথড, যেটা আমরা একটু পরে দেখব। ওকে, তাহলে আমরা এখন আপাতত আমাদের ওয়ার্কিং আওয়ার লাগতেছে না, এটাকে আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে বেসিক যে ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি, অ্যাসেট পারচেজ করা হচ্ছে October 1st, 2022 তে। এটার কস্ট হচ্ছে $150,000। এটার স্যালভেজ ভ্যালু আমরা দেখতে পাচ্ছি $12,000 এবং এটার ইউজফুল লাইফ হচ্ছে 5 ইয়ার্স। and এটার বেসিসে বলছে যে compute the depreciation expense under the following methods for the year indicated. the year indicated মানে হচ্ছে এখানে যে 2022 এর কথা বলেছে। আচ্ছা, এখানে বলছে straight line for 2022। তাহলে আমরা চলেন স্ট্রেট লাইন যে দেখলাম এটাকে জাস্ট সিম্পলি আমাদের এই ইজি একটা কনটেক্সটে অ্যাপ্লাই করে দেখি। সো এটা হচ্ছে আমাদের এক্সারসাইজ 10.6। রিকোয়ারমেন্ট এ হচ্ছে স্ট্রেট লাইন মেথড। স্ট্রেট লাইন মেথড মাথায় রাখবেন, এই জন্য আমরা এটাকে স্ট্রেট লাইন বলছি, কারণ এটার কস্ট প্রতি বছর স্ট্রেট বা সেম থাকবে, ইকুয়াল থাকবে, দ্যাটস ওয়াই। সো আমরা এখানে গিভেন ইনফরমেশন কে আগে সুন্দর মতো সাজাই নি, ঠিক আছে। এটার কস্ট আপনারা এখানেই দেখতে পাচ্ছেন, ইট ইজ $150,000। এখানে একবারে আর কি পুরো কস্ট দিয়ে দিয়েছে, আমাদের উপরের এক্সাম্পলের মতো ভেঙে ভেঙে দেয় নাই যে এটার ক্যাশ প্রাইস এত, এটার ট্যাক্স এত, এটার শিপিং এত, এইভাবে দেয় নাই, এখানে একবারে কস্ট দিয়ে দিয়েছে। সো কস্ট হচ্ছে $150,000। এটার স্যালভেজ ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 12,000 এন্ড এটার ইউজফুল লাইফ আমরা দেখতে পাচ্ছি 5 ইয়ার্স। ওকে, এখানে এটা আপনার স্যালভেজ ভ্যালু, এটা হচ্ছে ইউজফুল লাইফ। এন্ড আফটার দ্যাট আমাদের স্ট্রেট লাইনে আর কিছু নাই, জাস্ট ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে হবে। সো শীটে আপনাদের ফর্মুলা দেওয়া আছে, আপনি যেটা করবেন কস্ট থেকে স্যালভেজ ভ্যালু মাইনাস করবেন এন্ড পুরোটাকে ইউজফুল লাইফ দিয়ে ডিভাইড করবেন। তাহলে দেখেন এটার কস্ট হচ্ছে কি আপনার এটার কস্ট হচ্ছে 150,000। আমরা চাইলে এখানে ফর্মুলাও লিখতে পারি, কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু হোল ডিভাইড বাই ইউজফুল লাইফ। and as we know cost হচ্ছে $150,000 মাইনাস তার স্যালভেজ ভ্যালু হচ্ছে 12,000 হোল ডিভাইডেড বাই useful life হচ্ছে 12। so we will get 138,000 divided by 12। স্যার ডিভাইডেড বাই 5 হবে না? 5 ইয়ার্স তো। sorry my bad, yeah it will be 5, thank you। 12 হচ্ছে আমাদের স্যালভেজ ভ্যালু। ওকে, থ্যাংক ইউ। সো এখানে আমরা যেটা করব 138,000 divided by 5 we will get 27,600। ওকে, সো অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন হচ্ছে এখানে 27,600। এখনই আমাদের এই ম্যাথটা শেষ হয়ে যায় না, একটু কনসেপ্টগুলো এবং শব্দগুলো খেয়াল রাখবেন। এটা আমরা অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বলেছি বা 12 মাসেরটা বের করেছি। ওকে, 12 মাসের ডেপ্রিসিয়েশন আমরা 27,600 পেয়েছি। আর আমাদের কোশ্চেনে কি বলছে দেখেন, we need to calculate the depreciation for 2022। ওকে, 2022 এর জন্য ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে হবে।
এখন একটু নোটিস করে দেখেন, আপনি কিন্তু এটা 2022 এর অক্টোবর 1st এ কিনেছেন, তার মানে 2022 তে কিন্তু আপনি এটাকে পুরো 12 মান্থস ইউজ করেন নাই। যেহেতু অক্টোবর কিনেছেন, সো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মান্থস জাস্ট ইউজ করেছেন 2022 তে। আমরা যে অ্যানসার পেয়েছি এখানে 27600, এটা হচ্ছে আমাদের ফর 12 মান্থস। বাট আমাদের 2022 তে যেহেতু আমরা ইউজ করেছি অ্যাসেটটা অনলি 3 মান্থস, তাহলে এক্ষেত্রে আমাদের এটাকে 3 মান্থসে কনভার্ট করতে হবে। যদি কোয়েশ্চেনে বলা থাকতো যে the asset or machine was purchased on January 1, 2022, সো জানুয়ারি 1 এ যদি পারচেজ করা হতো সেক্ষেত্রে জানুয়ারি থেকে ডিসেম্বর পুরো এক বছর কিন্তু 12 মাস এখানে থাকতো। তো সেক্ষেত্রে আপনি যে অ্যানুয়ালটা বের করেছেন সেটাই কিন্তু পুরো 12 মাসে 27600ই হতো। বাট আমরা এখানে যেহেতু ইন বিটুইন 2022 এটাকে পারচেজ করে ইউজ করেছি, সো এখানে আমাদের পুরো 12 মান্থস আমরা ইউজ করি নাই, এন্ড পুরো 12 মান্থস এর জন্য ডেপ্রিসিয়েশনও হবে না। সো 2022 তে আমরা এটা ইউজ করেছি জাস্ট 3 মান্থস, দ্যাটস ওয়াই এটা আমাদের 3 মান্থসে কনভার্ট করতে হবে। ওকে, তাহলে এটাকে আমরা এইভাবে করতে পারি। দেখেন, ফর 12 মান্থস যদি 27600 হয়, ফর 1 মান্থ হয়ে যাবে, we have to divide that by 12, and for 3 months যদি আমরা বের করতে চাই, we need to multiply the amount by 3 again. Okay, so তাহলে 27600 divided by 12 and multiplied by 3, এটাকে আপনারা চাইলে এক লাইনেই করে ফেলতে পারেন। ওকে, এক লাইনেই করে ফেলতে পারেন। So 27600, okay, divide by 12 multiplied by 3, 6900 is the answer. Thank you. এটা হচ্ছে আমাদের depreciation for 2022. ওকে, এটা আমরা স্ট্রেট লাইনে পেয়েছি। এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা কনসেপচুয়ালি একটু বলেন। আপনার ডিফারেন্ট সিনারিওস চিন্তা করতে পারেন। যদি বলা হতো the asset was purchased on May 1, 2022, তাহলে সেই ক্ষেত্রে দেখেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 4 মাস কিন্তু আপনি 2022 তে ইউজ করেন নাই, ইউজ করেছেন মে থেকে ডিসেম্বর, which is 8 মান্থস। তাহলে সেই ক্ষেত্রে আমরা 2022 এর ডেপ্রিসিয়েশন 8 মান্থসের জন্য হতো, এখানে সিম্পলি ফর 8 লিখতেন আপনি, এন্ড এখানে 12 দিয়ে ডিভাইড করে 8 দিয়ে মাল্টিপ্লাই করতেন। What would be calculated is your answer for 8 months. ঠিক আছে, সামনে আগাবো আমরা। এটা হচ্ছে আমাদের সিম্পল স্ট্রেট লাইন আর কি। স্যার, যদি বলা হতো যে ফেব্রুয়ারি 15 তারিখ থেকে হলো ইউজ করা হয়েছে, তাহলে তখন কি হতো? এটা তো কমন তখন সেন্স তো ম্যাম, পুরো মাস ভেরি হবে। সিম্পল। না, পুরো মাস হবে না ডেফিনেটলি। আপনার জানুয়ারি 1 মান্থ তো- গন, ফেব্রুয়ারি মাসের হাফ মান্থ গন, তাহলে 1.5 মান্থস কিন্তু আপনি ইউজ করছেন না। 12 থেকে 1.5 মাইনাস করলে 10.5 মান্থস হয়, আপনি 10.5 দিয়ে মাল্টিপ্লাই করতেন তখন, ওকে, ইজন্ট ইট? আচ্ছা। হ্যাঁ, এটা খুব হুম, ওভাবে আর কি, যতটুকু আপনি ইউজ করছেন, খুবই এটা জেনারেল প্রিন্সিপালের মতো আর কি। হ্যাঁ, এখানে টেকনিক্যাল কিছু নাই, জাস্ট আপনাকে দেখিয়ে দেওয়া হয়েছে, আপনি বাকিটা ক্যালকুলেট করবেন। এই ফর্মুলাটা এই জন্য দেওয়া যে এক্স মান্থসের জন্য কত হবে। এখন আপনি খুব র্যান্ডম একটা ডেট যদি থাকে, সাপোজ, যদিও থাকবে না, বাট যদি থাকে, ধরেন জুন মাসের 27 তারিখে কিনেছেন, তাহলে এখন হিসাব কিভাবে করবেন? আপনি চাইলে টেকনিক্যালিটিজে ঢুকে পড়তে পারেন। জুন মাসের 27 মিন্স হচ্ছে আপনার জুলাই থেকে ডিসেম্বর পুরো 6 মাস, আর জুন মাসে আপনি 4 দিন সময় পাচ্ছেন। ওকে, তাহলে জুন যদি আপনার 4 দিন বাকি থাকে, ওকে, 27, 28, 29, 30, সো 4 দিন হচ্ছে 30 দিনের কত পার্ট বলেন তো? 0.13 পার্ট। 0.13 কে 6 এর সাথে প্লাস করবেন, 6.13333 ইয়ার মান্থস এর জন্য আপনি এটা ইউজ করেছেন। তাহলে আপনি এটাকে সিম্পলি 6.1333 দিয়ে মাল্টিপ্লাই করতেন, অ্যানসার পেয়ে যেতেন। তাই না? এটা ভেরি সিম্পল। আর আপনি যেহেতু ফেব্রুয়ারি 15 বলেছেন, তাহলে 15 কে আপনি ক্যালকুলেশনের সিম্পলিসিটির জন্য, যদিও ফেব্রুয়ারি হচ্ছে 28/29, আপনি 30 দিয়ে ডিভাইড করেন, 0.5 পাচ্ছেন, প্লাস মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত আপনি 10 পাচ্ছেন, তাহলে 10, এক্ষেত্রে আপনি 10.5 মান্থস পাচ্ছেন। এখানে 3 এর জায়গায় 10.5 দিয়ে মাল্টিপ্লাই করে দিতেন। ওকে, তাহলে আমরা ওই বছরের ডেপ্রিসিয়েশনটা পেয়ে যেতাম।
সো এটা হচ্ছে খুব সিম্পল আমাদের স্ট্রেট লাইন মেথড। আপনার এখানে তিনটা জিনিস দেওয়া থাকবে, একটা হচ্ছে কস্ট, একটা হচ্ছে স্যালভেজ ভ্যালু, একটা হচ্ছে ইউজফুল লাইফ, যেমনটা উপরে বলা হচ্ছে। ওকে ওকে, কস্ট, ইউজফুল লাইফ, স্যালভেজ ভ্যালু, এই তিনটাকে ইউজ করে আপনি এই ফর্মুলা অ্যাপ্লাই করে স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করবেন। এন্ড ইনিশিয়াল ক্যালকুলেশনটা মাথায় রাখবেন আপনাদের অ্যানুয়াল বা 12 মান্থসের হবে। তখন কোশ্চেনে যত মান্থসের চাবে সেটা অনুযায়ী আপনি 12 দিয়ে ডিভাইড করবেন এন্ড তত মান্থস দিয়ে মাল্টিপ্লাই করবেন এন্ড ইউ উইল অ্যারাইভ এট ইওর রিকোয়ার্ড অ্যান্সার। তাহলে আমরা এটা দেখলাম স্ট্রেট লাইন মেথড। এটাকে স্ট্রেট লাইন তাহলে বুঝছেন কেন বলা হচ্ছে, যে এটা প্রতি বছর ডেপ্রিসিয়েশন সেম থাকবে। এখন চলেন আমরা এটাকে যেটা ক্যালকুলেট করেছি আর কি, এটাকে একটু মিলিয়ে দেখি। আমরা এখনই ডিসাইড করলাম যে প্রতি মাসে ডেপ্রিসিয়েশন হবে 27600, সরি প্রতি বছরে 27600 হবে। তাহলে একটু আমরা এটাকে 5 দিয়ে আবার মাল্টিপ্লাই করে দেখি 5 বছরের কত হচ্ছে ডেপ্রিসিয়েশন। দেখেন মাল্টিপ্লাইড বাই 5, সেই 138000 হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশন। আর ডেপ্রিসিয়েশন কিন্তু 138000 এ আপনি ক্যালকুলেট করবেন। এটা রিজন হচ্ছে আপনি এখানে কোশ্চেনে ডিসাইড করেছেন যে আপনার কিন্তু স্যালভেজ ভ্যালু হচ্ছে 12000। এই 12000 স্যালভেজ ভ্যালু মিন্স 5 বছর পরে এটা আপনি রিকভার করে ফেলবেন। এন্ড যেটা আপনি রিকভার করে ফেলবেন সেটা তো আসলে আর ইউজ হচ্ছে না। এন্ড ইউজ যেহেতু হচ্ছে না সেজন্য কস্ট থেকে মাইনাস করে আমরা 138000 পেয়ে থাকি। এন্ড শুধু এই অ্যামাউন্টটাকে আমরা ডেপ্রিসিয়েট করি। এটাকে আসলে ডেপ্রিসিয়েবল ভ্যালুও বলা হয়, কারণ আমরা শুধু এই অ্যামাউন্টের ডেপ্রিসিয়েশন বের করব, এই 12000 এরটা বের করব না, বিকজ এটা আমার ইউজ হচ্ছে না, এটা আমি রিকভার করে ফেলছি। এন্ড সেজন্য এটাকে আমি কস্ট থেকে মাইনাস করে দেই। হোপফুলি আমরা ক্লিয়ার। এখন চলেন আমরা এটার আরেকটা মেথড আছে সেটা দেখি। এই মেথডের নাম হচ্ছে ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথড। ইউনিটস অফ অ্যাক্টিভিটি, এখানে অ্যাক্টিভিটি শব্দটাতে আগে আমরা খেয়াল করি বা ফোকাস করি। অ্যাক্টিভিটি মিন্স আপনি এখানে যতটুকু প্রডিউস করবেন, সেল করবেন, অর হোয়াট এভার ইট ইজ। ওকে, অ্যাক্টিভিটি মিন্স এখানে প্রোডাকশন, সেল, এটসেট্রা, যেটা আপনি ধরেন। এন্ড এটা হচ্ছে ইউনিটস অফ অ্যাক্টিভিটি বলা হচ্ছে, মানে যত ইউনিট আপনি প্রডিউস করবেন। আমরা সেলিং এ আর থাকি না, আমরা প্রোডাকশনেই লিমিটেড থাকি। যত ইউনিট আপনি প্রোডাকশন করবেন তত ইউনিটের জন্য আপনার ডেপ্রিসিয়েশন হবে। এটা খুবই সিম্পল একটা মেথড। Okay, under this method, useful life is expressed in terms of the total units of production expected from the asset. Okay, total units of production. তাহলে এটার ফর্মুলা আমাদের সেম। প্রথম পার্টটা দেখেন সেম থাকবে, কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু। আগে আমরা যেহেতু স্ট্রেট লাইন ছিল ডিভাইড করেছিলাম ইউজফুল লাইফ দিয়ে, আর এখন যেহেতু আমাদের ইউনিটস অফ অ্যাক্টিভিটি আমরা ডিভাইড করব টোটাল ইউনিটস অফ অ্যাক্টিভিটি দিয়ে। এন্ড এভরিথিং এলস ইজ আনচেঞ্জড। এন্ড এটা ডিভাইড করার পর আমরা পেয়ে যাব ডেপ্রিসিয়েশন রেট পার ইউনিট। পার ইউনিট মানে হচ্ছে এক ইউনিটের ডেপ্রিসিয়েশন রেট কত সেটা পাবো। এন্ড যখন আপনাকে বলা হবে 10000 ইউনিটের কত ডেপ্রিসিয়েশন, তাহলে আপনি 10000 ইউনিট দিয়ে এখানে এই যে মাল্টিপ্লাই করে দিবেন, তাহলে অ্যান্সার পেয়ে যাবেন। আর কিছুই নাই এখানে, আমরা সেম যে ম্যাথ দেওয়া আছে এখান থেকে সেটা করে ফেলতে পারবো। চলেন করি। সো আমাদের এখানে এই ম্যাথটাতে এখন গিয়ে এখানে বলা হচ্ছে যে 10000 ওয়ার্কিং আওয়ার্স, এই ইনফরমেশনটা দেওয়া আছে, এটা আমাদের কাজে লাগবে। সো এটার কস্ট হচ্ছে আমাদের 1,50,000 এন্ড এটার স্যালভেজ ভ্যালু হচ্ছে 12000, এটার 10000 ওয়ার্কিং আওয়ার্স হচ্ছে ইউজফুল লাইফ আর কি, ঠিক আছে, বা ইউনিটস অফ অ্যাক্টিভিটি আমরা ধরতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের আগের যে ম্যাথ ছিল, আচ্ছা স্যার, স্যালভেজ ভ্যালুটা যদি কোশ্চেনে না দেওয়া থাকে তাহলে তো আমাকে জিরো, বের করে নিতে হবে, তাই না? নো জিরো, কিভাবে বের ওকে। করবেন? যার অ্যাসেট সেই না যদি আপনি আপনাকে কিছু বলে না দেয়, আপনি কিভাবে ডিসাইড করবেন যে এটা কত দিয়ে এত বছর পর সেল হবে, রাইট? এটা আসলে আপনার জাস্ট গিভেন ইনফরমেশন ম্যাম। ওকে, এখানে বলা না থাকলে ইটস জিরো। তাহলে আপনার জাস্ট কস্ট কে আপনি ডিভাইড করবেন 5 দিয়ে, বা আপনার এখানে ইউনিটস অফ অ্যাক্টিভিটি দিয়ে, এন্ড ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাবেন। ঠিক আছে, বলে দিলে আপনি ইউজ করবেন, না বলে দিলে জাস্ট ওয়ার্ক উইদাউট দ্যাট। তাহলে আমরা এখানে দেখেন কস্ট পেলাম, স্যালভেজ ভ্যালু পেলাম, এন্ড টোটাল ওয়ার্কিং আওয়ার্স, মানে এখানে অ্যাক্টিভিটি হচ্ছে ওয়ার্কিং আওয়ার্স দিয়ে এক্সপ্রেস করা আছে, তাহলে আমরা সেভাবে লিখি। টোটাল ওয়ার্কিং আওয়ার্স হচ্ছে 10000। ওকে, এন্ড এই ক্ষেত্রে আমরা
কি মিন করছি, 5 বছরে এটাকে আপনি 10,000 ঘন্টা চালাবেন, এই মেশিনটাকে আমরা এভাবে আর কি এক্সপ্রেস করছি, 5 বছরে 10,000 ঘন্টা চালাবেন। এখন জানতে চাচ্ছে যে ক্যালকুলেট দ্য ডেপ্রিসিয়েশন ইউজিং ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথড ফর 2022 assuming that the machine usage was 1700 hours। এটার মানে হচ্ছে যে আপনি 2022 সালের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করবেন, এটা ধরে নিয়ে যে 2022 সালে এই মেশিন ইউজ হয়েছে 1700 আওয়ার্স। ওকে, 1700 আওয়ার্স আপনি 2022 তে ইউজ করেছেন। তাহলে এখন চলেন আমরা এটা সিম্পল ভাবে করি। প্রথমে আমরা ডেপ্রিসিয়েশন পার ইউনিট বের করব। ওকে, সো এখানে 138,000 ডিভাইডেড বাই 10,000 কত আসে? 13.8, তাই না? হ্যাঁ, 13.8 আসে পার ইউনিট ডেপ্রিসিয়েশন। এটার মানেটা কি? এখানে অ্যাকচুয়ালি পার আওয়ার শব্দটা বেশি ম্যাচ করে। পার আওয়ার বলা হচ্ছে যে আপনি এই অ্যাসেটটা কিনেছেন 1,50,000 টাকা দিয়ে এবং এটার স্যালভেজ ভ্যালু হচ্ছে 12,000, তার মানে এটা আপনি ইউজ করবেন আসলে 1,38,000 টাকার সমান। কারণ এই 12,000 টাকার সমান আর ইউজ করবেন না, এটা আপনি বরং আফটার 5 ইয়ার্স সেল করে রিকভার করে ফেলবেন। ওকে, সো 1,38,000 টাকার অ্যাসেট বা মেশিন দিয়ে যদি আপনি 10,000 আওয়ার্স কাজ করেন, তাহলে প্রতি আওয়ারে আপনি কত টাকার মেশিন ডেপ্রিসিয়েট হচ্ছে আপনার, এটা জানতে চাচ্ছে। ওকে, তাহলে 5 ইয়ার্সে যেহেতু 10,000 ওয়ার্কিং আওয়ার্স চলবে এই মেশিন, যদি 10,000 ওয়ার্কিং আওয়ার্সে 1,38,000 টাকার মেশিন চলে, তাহলে প্রতি আওয়ারে কত চলবে? 13.8, তাই না? এটা আমরা পেয়েছি পার আওয়ার ডেপ্রিসিয়েশন। এন্ড যেহেতু আমাদের কোশ্চেনে বলা হচ্ছে যে 2022 তে মেশিন আপনি ইউজ করেছেন 17,000 আওয়ার্স, তো 17,000 আওয়ার্স যদি আপনি ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আপনি এখানে ইউনিটারি মেথডে বের করে ফেলবেন যে যদি আপনার 1 আওয়ারের 13.8 হয়, তাহলে 1700 আওয়ার্স এর জন্য কত হয়ে যাবে? 13.8 টাইমস 1700, this amount multiplied by 1700, 23,460, 23,460, that is your answer. Okay, so very simply যদি আপনার বলতো 2022 তে আপনার এই মেশিন ইউজ করা হচ্ছে 2000 আওয়ার্স, তাহলে আপনি এখানে জাস্ট 13.8 কে 2000 দিয়ে মাল্টিপ্লাই করতেন। যদি এখানে বলতো আপনি 500 আওয়ার্স ইউজ করছেন, তাহলে 500 আওয়ার্স দিয়ে মাল্টিপ্লাই করতেন, যেটা অ্যান্সার আসতো সেটা আপনি এখানে ডেপ্রিসিয়েশন হিসেবে দেখাতেন। যদি বলতো যে 2022 তে আপনি এই মেশিন প্রোডাকশনে ইউজই করেন নাই, ওকে, 2022 তে আপনি মেশিন কিনেছেন বা এটার কস্ট হয়েছে, বাট আপনি এটাকে প্রোডাকশন করেন নাই, প্রোডাকশনে কাজেও লাগান নাই, সেক্ষেত্রে ডেপ্রিসিয়েশন কত? সো যেহেতু আপনি কোনো কাজেই লাগান নাই এখানে, আপনার এখানে কিন্তু আওয়ার্স হয়ে যাচ্ছে আসলে জিরো। ইট মিনস এখানে আপনার ডেপ্রিসিয়েশনও হতো না, যেহেতু আপনি অ্যাক্টিভিটি করেন নাই বা প্রোডাকশন করেন নাই, সো এখানে আপনার ডেপ্রিসিয়েশনও হয় নাই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথড। ঠিক আছে, তার মানে আপনার হচ্ছে এখানে মেশিনের বা যে কোনো প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের একটা টোটাল কস্ট দেওয়া থাকবে। ওকে, এখানে যেমন দেওয়া আছে, আপনার তখন স্যালভেজ ভ্যালু দেওয়া থাকবে, সেটাও দেওয়া আছে। তো কস্ট থেকে স্যালভেজ ভ্যালু মাইনাস করলে আপনার যে অ্যামাউন্ট থাকে, সেটাকে আপনি ভেরি সিম্পলি যত ইউনিটের জন্য অ্যাপ্লিকেবল তত ইউনিট দিয়ে ভাগ করবেন, আপনি পার ইউনিট বা পার আওয়ারের ডেপ্রিসিয়েশন পেয়ে যাবেন। এন্ড কোন একটা পার্টিকুলার ইয়ারে যত আওয়ার ইউজ করা হয়েছে তত আওয়ার দিয়ে আপনি মাল্টিপ্লাই করবেন, অ্যান্সার পেয়ে যাবেন। এখানে যদি কোশ্চেনে এরকম বলা থাকতো যে পয়েন্ট সি তে
কোশ্চেনে যদি আপনার এটা বলে দিত যে ক্যালকুলেট দ্য ডেপ্রিসিয়েশন ইউজিং দ্য ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথড ফর 2023 assuming that it was used for 4100 hours, তাহলে আপনার রেটটা কিন্তু সেম, এই 13.8 রেটটা পার আওয়ারের সেম থাকবে, আপনি জাস্ট ডেপ্রিসিয়েশন ফর 2023 টা বের করবেন। ওকে, সো ডেপ্রিসিয়েশন ফর 2023 হয়ে যাবে 13.8 multiplied by 4100, 56,580 টাকা। ওকে, তো ইউনিটস অফ অ্যাক্টিভিটি মিন্স আপনার যখন যতটুক অ্যাক্টিভিটি হবে ততটুক অ্যাক্টিভিটির জন্য ডেপ্রিসিয়েশন হবে, এন্ড ততটুক অ্যাক্টিভিটির জন্য যেহেতু আমরা ডেপ্রিসিয়েশন বের করব সেই ক্ষেত্রে প্রথমে আমাদের রেট বের করে নিতে হবে, এই রেটটা আমাদের সবসময় সেম থাকবে। এখানে যেমন আমরা একবার বের করে ফেলেছি 13.8 মেইন ফর্মুলা দিয়ে, এখন আমাদের যে বছর যত অ্যামাউন্ট ইউনিট অফ অ্যাক্টিভিটি হবে সেটা দিয়ে জাস্ট আমরা মাল্টিপ্লাই করব, সেই বছরের টোটাল ডেপ্রিসিয়েশন আমরা পেয়ে যাব। সো ফার বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা? এনিবডি? এই চ্যাপ্টারে কি এই দুইটাই মেথড, মানে আর কি এই দুইটা ম্যাথই, এই দুইটা টাইপের? ডিড আই সে দ্যাট? অবভিয়াসলি না, আমাদের এই চ্যাপ্টার অনেক মেথড আছে। এখানে আরেকটা সাম অফ দ্য ইয়ার্স ডিজিট মেথড আছে, সেটা আমরা দেখবো না, এখানে জাস্ট আরেকটা মেথড আছে সেটা আমরা দেখব, সেটা একটু আপনাদের মাথা খাটানো লাগবে। ওকে, সেটাকে আমরা বলি এখনই দেখব, ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। হোয়াট আই আস্ক, আমাদের এতক্ষণ সোফার পর্ন রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে কিনা? যদি না থাকে আমরা তাহলে সামনে আগাই। ওকে, জাস্ট আমরা এই একটা মেথড দেখবো আর কি, এই মেথড দেখার পর আমাদের অ্যাসেট সেল করে দিলে কি হয় সেটা দেখবো, আমাদের কাজ শেষ আজকের মতো। স্যার, হুম, আবিব হুম। জয়েন করতে চাচ্ছে বাট ও নাকি জয়েন হতে পারছে না। জয়েন করতে চাচ্ছে, হতে পারছে না, লেট মি সি, আই ক্যান সি এনিবডি ওয়েটিং হিয়ার। এটা হয়তো অনেক সময় এক্সটার্নাল যে ইমেল, নট আইইউবি ইমেল, এক্সটার্নাল ইমেল দিয়ে জয়েন করতে গেলে অনেক সময় পারমিশন চায় আর কি। ওকে, সো আইইউবি ইমেল দিয়ে করলে আপনারা ইনস্ট্যান্টলি জয়েন হতে পারার কথা। এখন আমরা চলে আসি ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। এটার মানে হচ্ছে প্রথম বছরের দিকে ডেপ্রিসিয়েশন অনেক বেশি থাকবে, পরের বছরগুলোতে ডেপ্রিসিয়েশন গ্র্যাজুয়ালি কমে যাবে। ওকে, এখানে ডিক্লাইনিং ব্যালেন্স মেথড মিন্স এটাই আসলে, যে প্রথমে ডেপ্রিসিয়েশন বেশি থাকবে, পরের বছরটা ডিক্লাইন হয়ে কম হবে, তারপরের বছর আরো কম হবে, তারপরের বছর আরো কম হবে। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনের এটা হচ্ছে এখানে ডেফিনিশন, আমি জাস্ট ফর্মুলায় চলে যাচ্ছি। এখানে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনের কনসেপ্ট হচ্ছে বুক ভ্যালু এট বিগিনিং অফ ইয়ার টাইমস ডিক্লাইনিং ব্যালেন্স রেট। আমি একটা কাজ করি, আপনাদের এই ডিক্লাইনিং ব্যালেন্স মেথড সুযোগ হলে নেক্সট ক্লাসে পড়াই, ঠিক আছে? এটা আজকে আমি আর দেখাচ্ছি না, এটা আমাদের ফ্রেশ ব্রেইন নিয়ে দেখা লাগবে টোটালটা। ডিক্লাইনিং ব্যালেন্স একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে, এটা আমি আপনাদের নেক্সট ক্লাসে পড়াই। ওকে, তো সিস্টেম করে আমরা ডিরেক্ট যেটা করব, এখন জার্নাল এন্ট্রিতে চলে যাব আর কি। এই জার্নাল এন্ট্রিগুলো খুবই সিম্পল, দে আর ভেরি হ্যান্ডি এন্ড সিম্পল। আমরা এতদিন যেহেতু প্রত্যেকটা চ্যাপ্টারে কম বেশি ডেবিট ক্রেডিট দেখেছি, এখানে এটা কোনো ব্যাপারই না, সেটার তুলনায় খুবই ইজি। ওকে, আপনাদের জার্নাল এন্ট্রি যেটা করতে হবে সেটা আপনার তিনটা সিচুয়েশনের জন্য করতে হবে। একটা হচ্ছে আপনি যখন এই অ্যাসেটকে পারচেজ করছেন, এটার যে কস্ট আছে, ওকে, আপনার যে অ্যাসেট পারচেজ করছেন সেটার কস্ট আছে, সেটার জন্য ডেবিট ক্রেডিট দিবেন, যেটা আমরা অলরেডি ইনফ্যাক্ট দেখে ফেলেছি। শুরুতে দেখেন, আমি আপনাদের এক্সাম্পল করাতে গিয়ে কিন্তু এটা দেখিয়েছি, রাইট? যে একটা মেশিন কিনেছেন, এটার কস্ট 50,000, সো মেশিন ডেবিট, ক্যাশ ক্রেডিট, কারণ ক্যাশ পে করে কিনে ফেলেছেন, তাই না? আমাদের সেই সাপ্লাইজের মতো, সাপ্লাইজের সাথে এটার কোনো ডিফারেন্স কি দেখতে পাচ্ছেন? সাপ্লাইজ যখন কিনতেন সাপ্লাইজ ডেবিট ক্যাশ ক্রেডিট করতেন, এখানে মেশিন কিনছেন, মেশিন ডেবিট ক্যাশ ক্রেডিট করে ফেললেন। ওকে, সো এটা হচ্ছে যখন আমরা কোনো অ্যাসেট পারচেজ করব। আমি এখানে অ্যাসেট শব্দটা ইউজ করেছি বিকজ আপনাদের কোয়েশ্চেনে যদি ল্যান্ড বলা থাকে আপনি ল্যান্ড ডেবিট ক্যাশ ক্রেডিট করবেন, যদি ইকুইপমেন্ট বলা থাকে আপনি ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট করবেন, ফার্নিচার বলা থাকলে ফার্নিচার ডেবিট ক্যাশ ক্রেডিট করবেন, বিল্ডিং বলা থাকলে বিল্ডিং ডেবিট ক্যাশ ক্রেডিট করবেন। ওকে, যে নাম থাকবে অ্যাসেটের সেই নামে আপনি অ্যাসেট ডেবিট ক্যাশ ক্রেডিট করবেন। এটা হচ্ছে একটা জার্নাল এন্ট্রি। সেকেন্ড জার্নাল এন্ট্রি, এটা আমরা সেই চ্যাপ্টার 3 থেকে দেখে আসতেছি, যে যদি আমার এই অ্যাসেটের ডেপ্রিসিয়েশন হয়, এটা তো আপনারা জানেনই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট এন্ড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হাইফেন অ্যাসেট ক্রেডিট।
এখানে আমি অ্যাসেট শব্দটা ইউজ করছি যদি আপনি ল্যান্ডের ডেপ্রিসিয়েশন করতে চান, অবশ্যই এই জার্নাল এন্ট্রি হবে না, কারণ আমরা জানি কি ল্যান্ডের কোনো ডেপ্রিসিয়েশন হয় না। আর যদি আপনি ফার্নিচার করতে চান, এখানে অ্যাসেটের জায়গায় ফার্নিচার লিখে দিবেন। যদি আপনি ইকুইপমেন্টের করতে চান, অ্যাসেটের জায়গায় ইকুইপমেন্ট লিখে দিবেন। ঠিক আছে, যদি বিল্ডিং থাকে অ্যাসেটের জায়গায় বিল্ডিং লিখে দিবেন। এটা আমরা জানি, এটা নতুন করে জানানোর কিছু নাই। ওকে, এন্ড তাহলে এরকম কনফিউশন কিন্তু খুব সিম্পল কনফিউশন, যদিও খুব স্টুপিড একটা কনফিউশন, তারপরও মাথায় রাখবেন যে এক্সামে যদি দেওয়া থাকে আপনার দ্য ল্যান্ড ওয়াজ পারচেজ, কোশ্চেনে যদি বলা থাকে ক্যালকুলেট দ্য ডেপ্রিসিয়েশন অফ দ্য ল্যান্ড, সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে কোনো ক্যালকুলেশনে যাবেন না, সিম্পলি লিখে দিবেন ল্যান্ড ইজ আ নন ডেপ্রিসিয়েবল অ্যাসেট, সো ইট উইল নট বি ডেপ্রিসিয়েটেড। ঠিক আছে, ক্যালকুলেশনে আপনি ঢুকে পড়বেন না ইনফরমেশন দেখা মাত্রই। যাই হোক, তাহলে এই প্রথম দুইটা জার্নাল এন্ট্রি আমাদের অনেক পরিচিত, আমরা সেই চ্যাপ্টার 2-3 থেকে দেখে আসতেছি, এটা নিয়ে তো কারো কোনো প্রবলেম নাই, তাই না? ওকে, এটা নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা না। আমরা চলে আসি অ্যাসেট যদি সেল করেন। ওকে, অ্যাসেট সেল করলে এটা ডেপ্রিসিয়েশন কি হবে সেটা আমরা একটু, সেল করলে জার্নাল এন্ট্রি কি হবে সেটা আমরা একটু দেখার ট্রাই করব। ওকে, এখন সেল করবেন, সেলের আপনার 3টা সিচুয়েশন, ইনফ্যাক্ট 4টা সিচুয়েশন থাকতে পারে। আরেকটা সিচুয়েশন এখানে দেওয়া নেই, আপনাদের ম্যাচ করতে গিয়ে আমি দেখাই দিব। তো প্রথমে দেখেন সেলের একটা সিচুয়েশন হচ্ছে এই অ্যাসেটে আপনার কোনো গেইনও হচ্ছে না, কোনো লসও হচ্ছে না। ধরেন আপনি অ্যাসেট কিনেছেন $20,000 দিয়ে, এটার 2 বছরে ডেপ্রিসিয়েশন হয়েছে $5,000, তার মানে আরো ইউজ করতে পারবেন $15,000, বাট আপনি আর অ্যাসেটটাকে ইউজ করলেন না, পুরো অ্যাসেটটাকে আপনি সেল করে দিলেন $15,000 দিয়েই। তাহলে $15,000 এর অ্যাসেট আপনি $15,000 দিয়ে সেল করলেন, আপনার কোনো গেইনও হয় নাই, কোনো লসও হয় নাই, সেক্ষেত্রে জার্নাল এন্ট্রি হবে দিস ওয়ান। সেকেন্ড সিচুয়েশন হচ্ছে যদি আপনার অ্যাসেট আপনি গেইনে সেল করেন, গেইনে মিন্স আপনি অ্যাসেট $20,000 দিয়ে কিনেছেন, $5,000 আপনার ডেপ্রিসিয়েশন হয়েছে সো ফার, $15,000 ফিউচারে ইউজ করতে পারবেন, আপনি এটাকে সেল করে দিলেন ধরেন $17,000 এ, তার মানে এটা ইউজ করে আপনি $15,000 এর বেনিফিট পেতেন, বাট সেল করে $17,000 এর বেনিফিট পাচ্ছেন, তাহলে এখানে $2,000 কিন্তু আপনার গেইন, এন্ড গেইন হচ্ছে আমাদের রেভিনিউ এর নেচারের আর কি, দ্যাটস ওয়াই এটা ক্রেডিট হয়েছে এখানে। এন্ড ফাইনালি থার্ড সিচুয়েশন হচ্ছে এটাকে আপনি লসে সেল করছেন, মানে আপনি সেই $20,000 এর অ্যাসেট কিনলেন, $5,000 আপনার সোফার ডেপ্রিসিয়েশন হলো, ফিউচারে আরো ইউজ করতে পারবেন আপনি $15,000, বাট আপনি এটাকে সেল করলেন অনলি $14,000 দিয়ে, তাহলে এটা আপনি ইউজ করে বেনিফিট পেতেন হয়তো $15,000, বাট সেল করেছেন অনলি $14,000 দিয়ে, সো এখানে আপনার 1,000 লস হয়েছে, লস হচ্ছে এক্সপেন্সের নেচারের, সো এটাকে আমরা এখানে ডেবিট করেছি। ওকে, আর আপনার গেইন হচ্ছে নাকি লস হচ্ছে এটা কিন্তু কোশ্চেনে বলা থাকবে না, আমি যে এইমাত্র আপনাকে এক্সাম্পল দিয়েছি সেটা দেখে আপনার বুঝে নিতে হবে। যদি বুক ভ্যালু সেলস প্রাইসের চেয়ে কম থাকে তাহলে গেইন, বেশি থাকলে লস। এন্ড এখানে আমরা আইরনিকলি এখনো যেহেতু এখানে ডিক্লাইনিং ব্যালেন্সে আপনাদের আমি বুক ভ্যালু জিনিসটা কি সেটা পড়াতাম, বাট এটা যেহেতু আজকের মতো আমরা জানতে পারছি না, সো বুক ভ্যালু জিনিসটা কি আমি সিম্পলি আপনাকে বলে দেই, এটা লিখে রাখতে পারেন। বুক ভ্যালু এখানে দেখে দেওয়া আছে কিনা, হ্যাঁ এখানে দেওয়া আছে, লিখে রাখা লাগবে না, এখান থেকে দেখবেন একটা অ্যাসেটের যে কস্ট, এই কস্ট থেকে এটার অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন মাইনাস করবেন, তাহলেই বুক ভ্যালু পেয়ে যাবেন। একটু চিন্তা করে দেখেন এটা মেক সেন্স করে কিনা, বা এটার মিনিংটা কি আমাকে বলেন। বুক ভ্যালু মিন্স সিম্পলি আপনি মনে রাখবেন যে আপনি ফিউচারে আর কতটুকু বেনিফিট পাবেন অ্যাসেট থেকে, আপনার বই খাতা অনুযায়ী আর কি, মানে আপনার অ্যাকাউন্টিং রেকর্ডস অনুযায়ী আপনি ফিউচারে এই অ্যাসেট থেকে আর কত বেনিফিট পাবেন। তাহলে এখানে ফর্মুলাটা দেখেন কিভাবে লেখা হয়েছে, এই অ্যাসেটের যে কস্ট, সেই কস্ট থেকে এটার অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন মাইনাস করবেন। আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বিষয়টা আপনাদের বুঝাই দেই। ওকে, সাপোজ আমরা একটা অ্যাসেট কিনলাম $20,000 দিয়ে, এটা আমি ইউজ করব হচ্ছে 4 ইয়ার্স ইউজ করব, ঠিক আছে, এন্ড এটার কোনো স্যালভেজ ভ্যালু নাই, পুরো $20,000 দিয়ে আমি ইউজ করব। তাহলে স্ট্রেট লাইন অনুযায়ী আপনারা জানেন যে প্রতি বছর ডেপ্রিসিয়েশন হবে 5,000, বিকজ আমরা 20,000
মাইনাস হচ্ছে গিয়ে 0, কারণ আমাদের কোনো স্ক্র্যাপ ভ্যালু বা স্যালভেজ ভ্যালু দেওয়া নাই, মাইনাস হচ্ছে এই জন্য 0। তাহলে 20,000 মাইনাস 0 ডিভাইডেড বাই 4, যেহেতু আমার ইউজফুল লাইফ হচ্ছে 4। তাহলে এটা করে কত পাচ্ছেন বলুন তো? 5,000 পাচ্ছেন। এখন এই অ্যাসেট যদি আপনি কিনে থাকেন 2026 এ, ওকে, তাহলে 2026 এর জানুয়ারিতে যদি কিনে থাকেন 2026 এ আপনার এই অ্যাসেটের ডেপ্রিসিয়েশন হবে 5,000। ইট মিন্স অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 2026 এ 5,000। ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করেন। 2026 এ যেহেতু আপনার অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন হচ্ছে 5,000, সো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে 5,000। অ্যাকুমুলেটেড মানে সো ফার কত হয়েছে? 5,000। এটার মানে হচ্ছে আপনি $20,000 দিয়ে কিনেছেন, আপনার ডেপ্রিসিয়েশন হয়ে গেল 5,000। আমি আরেকটা কলাম একটু করি কষ্ট করে। এবার একটু দেখেন 2026 এ যদি আপনার ডেপ্রিসিয়েশন 5,000 হয়ে যায়, তার মানে কি ফিউচারে আপনি আরো 15,000 ইউজ করতে পারবেন এই অ্যাসেটটাকে। তো বুক ভ্যালু হচ্ছে এই 15,000। কিভাবে পেলেন? আপনার যে কস্ট ছিল 20,000, এখান থেকে আপনি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 5,000 মাইনাস করলেন। এখন আসি 2027 এও দেখেন আপনার অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন কিন্তু 5,000 ই হবে। আমরা শিখে এসেছি যে স্ট্রেট লাইন মেথডে প্রতি বছর ডেপ্রিসিয়েশন হচ্ছে 5,000। সো 2027 এও কিন্তু ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 5,000, বাট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হয়ে যাবে 10,000, কারণ অ্যাকুমুলেটেড মানে হচ্ছে সো ফার এটার ডেপ্রিসিয়েশন কত। তো প্রথম বছর দেখেন 5,000 ছিল, দ্বিতীয় বছরও 5,000 হলো, দুইটা মিলে কিন্তু আপনার সো ফার ডেপ্রিসিয়েশন 10,000 হয়ে গেল। তার মানে এই অ্যাসেটের বুক ভ্যালু এখন হয়ে যাবে 10,000, কারণ 2 বছর আপনি ইউজ করে ফেলেছেন 10,000, ফিউচারে ইউজ করতে পারবেন 10,000। এবার আসি ইয়ার 3 তে বা 2028 এ গিয়ে যেটা হবে, আপনার ওই বছরের ডেপ্রিসিয়েশন আবার 5,000 হবে। ওই বছর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হয়ে যাবে আপনার 15,000। কিভাবে 15,000? কারণ এখানে 5, এখানে 5, এখানে 5, 3 বছর আপনি সো ফার ডেপ্রিসিয়েশন হয়েছে 15,000, সো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 15,000 হয়ে গেল। এখন আমরা এখানে বুক ভ্যালু জাস্ট রিমেইনিং থাকবে আমাদের 5,000, মানে জাস্ট এক বছরই আর অ্যাসেট ইউজ করতে পারবেন 5,000 এর। এবার আসি 2029 এ, এখানে 5,000 হয়ে গেল আপনার ফোর্থ ইয়ারের ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন পুরো হয়ে গেল 20,000, এন্ড এখানে বুক ভ্যালু হয়ে গেল 0। তাহলে বিষয়টা দেখেন, আমার প্রতি বছর এখানে দেখেন 5,000 করে ডেপ্রিসিয়েশন হচ্ছে, আর প্রতি বছর আমার অ্যাসেটের ভ্যালু কিন্তু 5,000 করে কমছে। প্রথম বছর 5,000 ডেপ্রিসিয়েশন হওয়ার পর ভ্যালু কিন্তু আমার 20,000 থেকে 15 হয়ে গেল। দ্বিতীয় বছর আরো 5,000 হওয়ার পর আমার 10,000 হয়ে গেল ভ্যালু। তৃতীয় বছর 5,000 হওয়ার পর জাস্ট 5,000 হয়ে গেল, আর ফোর্থ ইয়ারে এসে আরো 5,000 রিমেইনিংটা ইউজ করে ফেলছেন, এখন আর ইউজ করতে পারবেন না, 0 হয়ে গেল। তাহলে দেখেন 4 বছরে কিন্তু এই অ্যাসেটের বুক ভ্যালু 0 হয়ে গেল। কেন? কারণ আপনি আগেই ধরে নিয়েছিলেন যে 20,000 এর অ্যাসেট আপনি 4 ইয়ার্স ইউজ করবেন, প্রতি বছর 5,000 করে ইউজ করবেন। তাহলে এই কনসেপ্টটা কি বুঝতে পারছেন? বুক ভ্যালু হচ্ছে আপনার অ্যাসেট সো ফার ইউজ করে ফেলার পরে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স রেকর্ড করে ফেলার পরে টোটাল যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটা মাইনাস করলে আমার যেটা রিমেইনিং থাকে। আশা করি এটা বুঝতে পেরেছেন, তাই না বুক ভ্যালুর কনসেপ্টটা? তো বুক ভ্যালু 15,000 কিভাবে পেলাম? অ্যাসেটের যে কস্ট ছিল 20 মাইনাস এর অ্যাকুমুলেটেড 5। সেকেন্ড ইয়ারে 10,000 কিভাবে পেলাম? অ্যাসেটের কস্ট ছিল 20 মাইনাস সেকেন্ড ইয়ারে যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 10, সো 20 থেকে 10 চলে গিয়ে 10 থাকে। থার্ড ইয়ারে বুক ভ্যালু কিভাবে পেলাম? 5,000। থার্ড ইয়ারে আপনার কস্ট ছিল, কস্ট তো সেই সেম ছিল 20,000 মাইনাস এটার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 15, সো 5,000 পেলাম। এন্ড ফোর্থ ইয়ারে এটার বুক ভ্যালু 0 হয়ে গেল। অলওয়েজ মনে রাখবেন যে আমাদের স্ক্র্যাপ ভ্যালু না থাকলে সব সময় ইউজফুল লাইফ শেষে সেই অ্যাসেটের বুক ভ্যালু 0 হয়ে যাবে আসলে। ওকে, তাহলে এই কনসেপ্টটা গেল। এটার উপর বেস করে আমরা এখন যদি কোনো অ্যাসেট সেল করে দেওয়া হয়, তাহলে গেইনে নাকি লসে সেল করা হচ্ছে,
যদি গেইনে করা হয় একরকম জার্নাল এন্ট্রি হবে, লসে করা হলে আরেক রকম জার্নাল এন্ট্রি হবে, আর গেইন বা লস যদি কোনোটাই না হয় তাহলে আরেক রকম জার্নাল এন্ট্রি হবে। সেটাকে আমরা এখন এক্সাম্পল সহ আর কি দেখবো। আপনাদের বইয়ের যে এক্সারসাইজ 10.10 আছে, এটা হচ্ছে এই রিলেটেড আর কি টপিকটা, এটা আমরা চলেন দেখি। বলা হচ্ছে প্রাইস কোম্পানি owns equipment that cost $65,000 when purchased on January 1, 2019. সো 2019 এর জানুয়ারি 1 এ যখন এই অ্যাসেট পারচেজ করা হয়েছিল তার কস্ট ছিল $65,000. It has been depreciated using the straight line method. ওকে, এটাকে তখন থেকে স্ট্রেট লাইন মেথড ইউজ করে ডেপ্রিসিয়েট করা হচ্ছে এবং এটার স্যালভেজ ভ্যালু হচ্ছে $5,000. ইট মিন্স আপনার এই 5 ইয়ার্স এর যে ইউজফুল লাইফ আছে, এই 5 ইয়ার্স এর ইউজফুল লাইফ শেষে আপনি এই $65,000 সেল করে দিয়ে, মানে এই অ্যাসেট সেল করে দিয়ে $5,000 এর বেনিফিটটা পাবেন। আর যদি এটাকে মাঝামাঝিতে সেল করে ফেলেন তাহলে নট গ্যারান্টিড যে এই বেনিফিট পাবেন কিনা। ঠিক আছে, যাই হোক, তাহলে আমরা এখন আসি, বলছে প্রিপেয়ার প্রাইসেস জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য সেল অফ দ্য ইকুইপমেন্ট ইন দিস 4 ইন্ডিপেন্ডেন্ট সিচুয়েশনস। ওকে, মানে হচ্ছে 4টা ডিফারেন্ট সিচুয়েশনে আপনার এখানে সেল করলে কি হবে। প্রথমে বলেছে সেল করা হচ্ছে $31,000 দিয়ে অন জানুয়ারি 1, 2022। তারপর বলা হচ্ছে $31,000 দিয়ে সেল করা হচ্ছে অন মে 1, 2022, $11,000 দিয়ে সেল করা হচ্ছে অন জানুয়ারি 1, 2022 and $11,000 দিয়ে সেল করা হচ্ছে অন অক্টোবর 1, 2022। তাহলে এখানে আপনি যদি খেয়াল করে দেখেন একটা শব্দ কিন্তু দেওয়া নেই, সেটা হচ্ছে গেইনে নাকি লসে সেল করা হচ্ছে। এটা আপনার আসলে ক্যালকুলেট করে বের করে নিতে হবে। এটা কি পারা যাবে? আমরা করি, চলেন। এটা হচ্ছে এক্সারসাইজ 10.10। সো এখানে এ নাম্বার সিচুয়েশন হচ্ছে সোল্ড ফর 31,000 অন জানুয়ারি 1, 2022। এরকম যদি সিচুয়েশন হয় তাহলে আমাদের সবার আগে দেখতে হবে এটার অ্যানুয়াল, মানে এটার সোফার আমাদের বুক ভ্যালু কত, এন্ড বুক ভ্যালুর জন্য কস্ট লাগবে আর হচ্ছে সাথে আপনার কি লাগবে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন লাগবে, তাই না? এখন খেয়াল করে দেখেন এই অ্যাসেট আপনি কিনেছেন হচ্ছে জানুয়ারি 1, 2019 এ। ঠিক আছে, তাহলে এটার অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন কত হয় আমরা একটু হিসাব করে দেখি, চলেন। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন হয়ে যাবে, আমরা জানি ইনফরমেশন গুলো কঠিন মনে হতে পারে, বাট স্টেপ বাই স্টেপ মেথডিক্যালি যদি আগান তাহলে ইজি লাগবে। প্রথমে আমরা অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনের যে ফর্মুলা সেটা ইউজ করে এই ম্যাথটা করব। কস্ট কোশ্চেনে দেওয়া আছে $65,000 মাইনাস স্যালভেজ ভ্যালু দেওয়া আছে $5,000, ওকে, এন্ড হোল ডিভাইডেড বাই, যেহেতু এটার ইউজফুল লাইফ বলা হচ্ছে 5 ইয়ার্স, আমরা 5 দিয়ে ডিভাইড করব। সো 60 ডিভাইড বাই 5, 12,000 আমি পেয়ে যাব কি অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, তাই না? 12,000 আমি পেয়ে যাচ্ছি অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। এখান থেকে ম্যাথ করার জন্য বা অ্যামাউন্ট বের করার জন্য আপনার সবচেয়ে ইফেক্টিভ যে ওয়ে হচ্ছে সেটা আপনি একটু করবেন, এই অ্যানুয়াল থেকে মান্থলি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করে ফেলবেন। অ্যানুয়াল থেকে মান্থলি ক্যালকুলেট করাটা খুবই সিম্পল, আমরা জানি, যেটা হচ্ছে অ্যানুয়ালি যদি আপনার 12,000 হয়ে থাকে তাহলে সেটাকে 12 দিয়ে ডিভাইড করবেন এন্ড সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন 1 মান্থের 12,000 ডিভাইড বাই 12 ইকুয়ালস 1,000। তাহলে মান্থলি ডেপ্রিসিয়েশন আমরা এক মাসের পেয়ে গেলাম 1,000। এটাই হচ্ছে আপনার মেইন পিস অফ ইনফরমেশন, এটা আপনার বেশি করে লাগবে। এই জিনিসটাকে আমি তাহলে নিচে লিখি। এই নাম্বারে এখন বলা হচ্ছে সোল্ড ফর 31,000 অন জানুয়ারি 1, 2022। এক্ষেত্রে দেখেন আপনি জানুয়ারি 1, 2019 এ যদি এটা পারচেজ করে থাকেন তাহলে কত সময় ইউজ করেছেন বলেন তো? 2019 এ পারচেজ করেছেন, তাহলে 2019 পুরোটা ইউজ করেছেন, 2020 ইউজ করেছেন, 2021 পুরোটা ইউজ করেছেন।
2022 এর একদম শুরুতে এসে আপনি এটাকে সেল করে দিচ্ছেন। 2022 এর জানুয়ারি 1 এ যদি সেল করে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের 2022 তে কোনো ইউজই করেন নাই বলা যায়, তাই না? 2021 এর ডিসেম্বর 31 পর্যন্ত ইউজ করেছেন বলা যায়, রাইট? তাহলে এখানে টোটাল ইউজ করেছেন কত বলেন তো? 36 মান্থস না? এটা নিয়ে কারো ডাউট আছে? কেউ একজন বলেন প্লিজ। নো স্যার। ওকে, তাহলে এখানে টোটাল অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমরা একবারে বের করে ফেলতে পারবো। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন টিল জানুয়ারি 1 2022, এটাকে আমরা শর্টকাটে বলি টিল ডেট। টিল ডেট মানে হচ্ছে আজ পর্যন্ত। সো টিল ডেট এটার হয়ে যাবে আমাদের এক মাসের যদি 1000 হয় মাল্টিপ্লাইড বাই 36 মান্থসের আমার 36000 হয়ে যাবে। সো এ নাম্বার সিচুয়েশনে আপনি এই অ্যাসেটের আসলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে 36000 এন্ড ফাইনালি আমরা জানি কি বলেন তো এটার বুক ভ্যালু কিভাবে ক্যালকুলেট করে? বুক ভ্যালু ক্যালকুলেশনের সিম্পল রুল হচ্ছে কস্ট থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মাইনাস করে দিবেন। ওকে, তাহলে এখন পর্যন্ত এটার বুক ভ্যালু আমরা কিভাবে পাবো? এটার কস্ট হচ্ছে 65000 ইফ ইউ রিমেম্বার, মাইনাস এটার ডেপ্রিসিয়েশন হচ্ছে 36000, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে সো ফার 36000। তাহলে এখন পর্যন্ত এটার বুক ভ্যালু কত বলেন? 65 মাইনাস 36, 29000 হচ্ছে। সো এখানে 29000 হচ্ছে এখন পর্যন্ত এটার বুক ভ্যালু। এটার মানে হচ্ছে আপনি এই অ্যাসেট কিনেছেন $65000 দিয়ে। 2022 এর জানুয়ারির 1 এর আগ পর্যন্ত আপনি এটাকে ইউজ করেছেন 36000, আর বেনিফিট নেওয়া বাকি বা ইউজ করা বাকি হচ্ছে 29000। সো এটাকে আপনি ইউজ করলে আপনি এখান থেকে বেনিফিট পাবেন 29000, আর আপনি সেল করে দিয়েছেন হচ্ছে $31000 এ। তাহলে এখানে আপনার গেইন হচ্ছে না? চিন্তা করে দেখেন তো। যেহেতু জি আপনার স্যার। বুক ভ্যালুর চাইতে সেলিং প্রাইসটা বেশি, এখানে আপনার গেইন হচ্ছে। তো আপনি এইভাবে লিখবেন, গেইন অন সেল 31000 মাইনাস 29000 ইকুয়ালস 2000। এটা হচ্ছে আমাদের গেইন অন সেল। এটা হোপফুলি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে এই অ্যাসেট যে কোয়েশ্চেনে জাস্ট বলা হচ্ছে আপনি $31000 দিয়ে সেল করেছেন, আর কিছু বলা নাই। তো জাস্ট এটা দেখে কিন্তু অন স্পট আপনি গেইনে সেল করছেন নাকি লসে সেল করছেন সেটা বোঝার উপায় খুব একটা নাই। আপনাকে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেট করতে হবে। আপনি প্রথমে দেখবেন যে যে তারিখে যে ডেটে আপনি সেল করছেন সেই ডেট পর্যন্ত আপনার কতটুকু ডেপ্রিসিয়েশন হয়েছে। আমরা বের করলাম 36000 হয়েছে, এন্ড সেটার উপর বেস করে আপনি দেখবেন যে আর কতটুকু বেনিফিট নেওয়া বাকি। আপনি দেখছেন 29000 বেনিফিট নেওয়া বাকি। তো এটাকে ইউজ করে আপনি ফাইনালি গেইন অন সেল বের করতে পারবেন। সো দ্য থিং ইজ আপনি ডিসাইড করেছেন যে যদি আরো ফিউচারে ইউজ করেন এই অ্যাসেট, এখান থেকে বেনিফিট পাবেন 29000, বাট যদি আপনি এখন সেল করে দেন বেনিফিট পাবেন এই যে বলছে এখানে 31000। সেক্ষেত্রে আপনার এখানে গেইন অন সেল হবে $2000। ওকে, এটা হোপফুলি বুঝতে পেরেছি। তাহলে এটা যদি আমরা বুঝে থাকি, এবার আমরা চলে যাব জার্নাল এন্ট্রিতে। আচ্ছা, জার্নাল এন্ট্রি আমি সবগুলো একসাথে পরে দেখাই, আগে আমি সবগুলো ক্যালকুলেশন দেখাই ফেলি। এ নাম্বার সিচুয়েশনটা আমরা দেখলাম। কোশ্চেনে আমরা এবার বি নাম্বার সিচুয়েশন একটু দেখার ট্রাই করি। বি নাম্বারে বলছে it was sold for $31000 on May 1 2022। তাহলে বি তে বলছে sold for $31000 on May 1 2022। এখানে দেখেন তাহলে আমাদের accumulated depreciation till date কত হবে আমরা এটা বের করব আগে। এখন বলেন মে 1 2022 পর্যন্ত আপনি এই অ্যাসেটকে কতটুকু ইউজ করেছেন, কত মাস ইউজ করেছেন? 40 months। 40 মান্থস। ঠিক আছে, কিভাবে পেলেন? 2019 এ আপনি পুরো 12 মান্থস, 2020 তে হোল 12 মান্থস, 2021 এও কিন্তু হোল 12 মান্থস। তাহলে 3 ইয়ার্স এ আপনি 36 মান্থস ইউজ করেছেন, আর 2022 তে এসে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 4 মাস ইউজ করেছেন। মে এর 1 তারিখে সেল করে দিচ্ছেন, সো মে মাস কিন্তু ইনক্লুডেড হবে না। যদি বলতো মে 31 এ সেল করছেন তাহলে মে মান্থ এখানে ফুল ইনক্লুডেড হতো, বাট মে 1 মানে হচ্ছে ইট ইজ ইকুইভ্যালেন্ট টু এপ্রিল 30।
তার মানে 2022 তে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 4 মাস যদি হয়, আপনি টোটাল এটাকে 40 মান্থস ইউজ করেছেন, সো আপনার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বি নাম্বার সিচুয়েশনের জন্য হচ্ছে 40,000। এন্ড নেক্সটে আমরা কি দেখবো? নেক্সটে দেখবো যে এটা বুক ভ্যালু কত। ওকে, তো বুক ভ্যালু আমরা জানি যে কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। কস্ট আমাদের প্রত্যেকটা সিচুয়েশনে 65,000 সেম থাকবে, এই সিচুয়েশনে আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে 40,000। এন্ড সেটাই যদি হয় তাহলে আমরা এখানে বুক ভ্যালু পেয়ে যাচ্ছি হচ্ছে 25,000। এটার মিনিং হচ্ছে আপনি $65,000 দিয়ে অ্যাসেটটা কিনেছেন, বাট এখন পর্যন্ত বেনিফিট নিয়ে ফেলেছেন $40,000 এর। আপনার আরো বেনিফিট নেওয়া বাকি ফিউচারে $25,000 এর, বাট আপনি আর ফিউচারে বেনিফিট নেবেন না, আপনি এখন এটাকে সেল করে দিবেন। তাহলে একটু চিন্তা করে দেখেন, আপনার বেনিফিট যদি ইউজ করেন আপনি পাবেন জাস্ট $25,000, আর যদি সেল করে দেন তাহলে আপনি পাবেন $31,000। তাহলে সেল করে আপনি কিন্তু বেনিফিটের চেয়ে বেশি পাচ্ছেন। ইট মিন্স আপনার এই সিচুয়েশনে আসলে গেইন হচ্ছে। সো আমরা গেইন অন সেল লিখবো। এখানে আপনি সেল করে দিচ্ছেন 31 দিয়ে, বাট এটার রিমেইনিং বেনিফিট হচ্ছে 25, which is our book value. সো এখানে গেইন অন সেল হচ্ছে আপনার 6,000। ঠিক আছে, এটা আমরা ক্যালকুলেট করলাম বি নাম্বার সিচুয়েশনের জন্য। এবার আমরা সি তে চলে যাই। সি তে বলা হচ্ছে যে আপনি জানুয়ারি 1, 2022 তে এটাকে জাস্ট $11,000 দিয়ে সেল করছেন। ওকে, তাহলে আমাদের এখানে যেটা হবে, সেম প্রসেসে আমরা আবার সব ক্যালকুলেশন করব। প্রথমে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন টিল ডেট, যেহেতু আমরা জানুয়ারি 1, 2022 তে সেল করছি, এখানে কিন্তু আমাদের ইউজ করেছি 36 মান্থস, 2019, 2020, 2021, 36। 2022 ইনক্লুডেড হবে না, সো এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হয়ে যাচ্ছে 36,000। এন্ড নেক্সট স্টেপে আমরা কি করব? বুক ভ্যালু ক্যালকুলেট করব, যেটা আসলে আমাদের সেম এ নাম্বারের মতোই আর কি। 65 হচ্ছে কস্ট, মাইনাস 36 হচ্ছে বুক ভ্যালু। সো আপনার মাইনাস 36 হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। সো আপনার বুক ভ্যালু হচ্ছে এখানে 29,000। এন্ড এই 29,000 হচ্ছে, এটার ইন্টারপ্রিটেশন রিলেটস টু আপনি ফিউচারে এই অ্যাসেট যদি ইউজ করেন তাহলে এত টাকার বেনিফিট পাবেন, এটা মিন করা হচ্ছে। ওকে, বাট এটাকে আপনি ফিউচার ইউজ না করে এখন সেল করে দিচ্ছেন $11,000 এ। ইট মিন্স আপনি অনেক কমে আসলে সেল করছেন, আপনার এখানে লস অন সেল হবে। এটা কি বুঝেছেন সবাই? আপনি ইউজ করলে বেনিফিট পেতেন $29,000, বাট আপনি বরং এখন সেল করে দিচ্ছেন, আর সেল করে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে $29,000 এর চেয়ে অনেক কম। ইট মিন্স আপনার লস অন সেল হচ্ছে, এই লসের অ্যামাউন্ট হচ্ছে 29,000 মাইনাস 11,000, which will be 18,000। তো সি নাম্বার অপশনে আপনার সিচুয়েশন হচ্ছে লস অন সেল, যেটা আমরা দেখলাম। ফাইন, এবার আমরা ডি নাম্বার সিচুয়েশন দেখি। ডি তে বলা হচ্ছে সোল্ড ফর $11,000 অন অক্টোবর 1st, 2022। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত মান্থসের জন্য হবে বলেন তো? 45 months। 45। একটু হিসাব করে দেখি আবার, আই এম নট শিওর। দেখেন 2019, 2020, 2021 এই 3 বছর হচ্ছে আপনার 36 মান্থস। আর এখানে যেহেতু আপনি অক্টোবর 1 পর্যন্ত ইউজ করেছেন, তার মানে অক্টোবর কিন্তু নট ইনক্লুডেড, এটা আসলে সেপ্টেম্বর পর্যন্ত হবে। এন্ড সেপ্টেম্বর পর্যন্ত 9 মান্থস হচ্ছে, রাইট? তাহলে সেক্ষেত্রে 36 মান্থস হচ্ছে বিগত 3 বছর, আর 9 মান্থস হচ্ছে 2022। ইয়া, এক্সেলেন্ট। তো এটা হচ্ছে আমাদের 45 মান্থস। আপনি এই সিচুয়েশনে এই অ্যাসেট কে ইউজ করছেন 45 মান্থস, সো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হয়ে যাবে 45,000। এটা আমাদের স্টেপ 1। স্টেপ 2 তে আমরা আগের মতোই বুক ভ্যালু বের করব। বুক ভ্যালু হয়ে যাবে আপনার কস্ট $65,000
মাইনাস এটার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন $40,000, সরি $45,000, তো এখানে হবে $20,000 বুক ভ্যালু। এন্ড বুক ভ্যালু হচ্ছে $20,000, আপনি এটাকে সেল করে কত পাচ্ছেন? $11,000। সেল করে পাচ্ছেন $11,000, তার মানে এখানে আপনার অবশ্যই লস হচ্ছে। ইউজ করলে বেনিফিট পেতেন $20,000, বাট আপনি সেল করে বেনিফিট পাচ্ছেন অনলি $11,000। ইট মিনস আপনি আসলে কম বেনিফিট পাচ্ছেন $9,000। এটা হচ্ছে আমাদের লস। আমরা হচ্ছে ফর সিম্পলিসিটি আরেকটা সিচুয়েশন নিজেরা ধরে নিচ্ছি যেখানে আমরা অ্যাসিউম করব যে কোনো গেইন বা লস কিছু হয় নাই। এটা আমি ই নাম্বারে জাস্ট সিম্পলি এখানে অ্যামাউন্ট চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করে দিয়েছি $20,000। তাহলে দেখেন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন $45,000, বুক ভ্যালু হচ্ছে $20,000, আর আপনি আসলে সেলও করছেন কত দিয়ে? $20,000 দিয়ে, ঠিক আছে? তাহলে গেইন অর লস অন সেল হয়ে যাবে আমাদের এখানে কস্ট হচ্ছে, সরি কস্ট না, এখানে বুক ভ্যালু হচ্ছে $20,000 মাইনাস সেলিং প্রাইস হচ্ছে $20,000 which is 0। তাহলে আমাদের এই অ্যামাউন্ট গুলো ক্যালকুলেট হয়ে গেল ফাইনালি। আমরা এখন যেটা করব ডিরেক্ট জার্নাল এন্ট্রি এখন করতে পারবো, ঠিক আছে? তো জার্নাল এন্ট্রি আমি এখানে নতুন একটা পেজে করব। অ্যাজ ইউজুয়াল আমাদের ডেট থাকবে, অ্যাকাউন্ট টাইটেল থাকবে, রেফারেন্স, ডেবিট এন্ড ক্রেডিট। ঠিক আছে, সো এটাকে আমরা এখন করি, চলেন। কিভাবে করা যেতে পারে সব ইনফরমেশন আমাদের আছে। এই চারটা সিচুয়েশনের জন্য যেহেতু জার্নাল এন্ট্রি দিতে বলেছে, আমরা প্রথমে এ নাম্বার সিচুয়েশনে চলে যাই। এতে দেখেন সেল করেছে জানুয়ারি 1, 2022 তে। আমরা এইভাবে লিখতে পারি এ নাম্বার সিচুয়েশন জানুয়ারি 1, 2022 এন্ড সেল করেছে গেইনে নাকি লসে সেটা আমরা এখন একটু দেখতে পাচ্ছি। এটা আসলে গেইনে সেল করেছে। তো সেই ক্ষেত্রে আমাদের জার্নাল এন্ট্রি কি হবে? আপনাদের শীটে অলরেডি দেওয়া আছে, সেটাও চাইলে দেখতে পারেন, অথবা আমরা এখানে বুঝে বুঝেও করতে পারি। ঠিক আছে, এখানে দেখেন যদি গেইনে, সরি এখানে যদি গেইনে সেল করা হয় এই দুইটা ডেবিট, এই দুইটা ক্রেডিট। এটা আমরা না দেখে করার চেষ্টা করি, চলেন। গেইনে সেল করা হলে দেখেন সিচুয়েশন কি হচ্ছে। আপনি যখনই অ্যাসেট সেল করবেন আপনার হাতে ক্যাশ আসবে, তো ক্যাশ ডেবিট করে দিবেন। আর যেহেতু আপনি অ্যাসেট সেল করে দিচ্ছেন, এই জিনিসটা আমাদের কি ছিল? এটা মনে হয় এটা আমাদের ইকুইপমেন্ট ছিল, সো আপনারা ইকুইপমেন্ট শব্দটাকে ইউজ করবেন। ওকে, ইকুইপমেন্ট যেহেতু সেল করে দিচ্ছেন, ইকুইপমেন্ট ক্রেডিট করবেন সবার আগে। দেখেন আমরা যে কাজটা করেছি খুব সিম্পল। একটা জিনিস মনে করে দেখেন, আমরা যখন কোনো ইকুইপমেন্ট কিনতাম, কেনার সময় কিন্তু এই কাজটা করতাম, ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। এখন যেহেতু সেল করে দিচ্ছি তার অপোজিটটা করছি, ক্যাশ ডেবিট, ইকুইপমেন্ট ক্রেডিট। এই কাজটা সবার আগে করে ফেলবেন, করার পরে আমরা বাকি যে কাজ আছে সেগুলো করব। বাকি কাজ হচ্ছে সব সময় যখনই অ্যাসেট সেল করবেন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটাকে আমাদের ডেবিট করে দিতে হবে। এটাকে ডেবিট করবেন এই জন্য কারণ এতদিন আপনি এই অ্যাসেট যখন আপনার বইতে ছিল আপনি কিন্তু কন্টিনিউয়াসলি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এখানে খেয়াল করে দেখেন ক্রেডিট করে আসতেছিলেন। আর ফিউচারে যদি এই অ্যাসেটকে আপনি হোল্ড করতেন, ফিউচারে কিন্তু এটাকে ক্রেডিট করেই যেতেন যতদিন এই অ্যাসেট হোল্ড করতেন। বাট এখন যেহেতু সেল করে দিচ্ছেন,
আপনার এই অ্যাসেটও থাকবে না, এই অ্যাসেট রিলেটেড কোনো অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশনও থাকবে না, সবকিছু আপনি ক্লোজ করে দিবেন আসলে। ওকে, তো এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি আপনি ইকুইপমেন্টকে যেমন ক্রেডিট করে ক্লোজ করে দিচ্ছেন, এটা রিলেটেড যে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন এটাকেও ডেবিট করে ক্লোজ করে দিবেন। এন্ড ফাইনালি আমরা জানি যে আমাদের গেইন হয়েছে, আর গেইন যেহেতু রেভিনিউ এর নেচারের, সো এটাকে আমরা ক্রেডিট করব। এটা করে ফেলেছি। এবার খুব চমৎকার ভাবে একটা জিনিস খেয়াল করবেন, আমাদের যে অ্যামাউন্ট গুলো আছে এগুলো ডেবিট আর ক্রেডিটে বসালে কিন্তু অটোমেটিকলি টোটাল ডেবিট আর টোটাল ক্রেডিট ইকুয়াল হয়ে যাবে। প্রথমে ক্যাশ আমরা ডেবিটে বসাবো কত, যত টাকায় সেল করেছি, এখানে নিচে এসে দেখেন কত টাকায় সেল করেছি 31,000, তাহলে এটাকে আমরা ডেবিটে বসাই 31,000। অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন আমরা ডেবিটে কত বসাবো, দি অ্যানসার ইজ আমরা এখানে যেটা ক্যালকুলেট করছি এ নাম্বার সিচুয়েশনে, বলেন তো অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন কত এসেছে এ নাম্বারের জন্য, 36,000 এসেছে। 36,000 ইয়া, সো এটাকে আমরা 36,000 এখানে বসাবো। এন্ড ক্রেডিটে এসে আমরা ফাইনালি ইকুইপমেন্ট ক্রেডিট করব। ইকুইপমেন্ট যদি একটু মাথায় আপনাদের থাকে, এটার কস্ট ছিল 65,000, ইট মিন্স আমরা ডেবিট করার সময়, কেনার সময় 65,000 ডেবিট করেছিলাম, তাই না? ওকে, তাহলে 65,000 এখানে আমরা এবার সেল করার সময় ক্রেডিট করে দিব। এই কাজটা করলাম। এরপর ফাইনালি গেইন অন সেল কত বসাবো, এখানে যে অ্যামাউন্ট আমরা পেয়েছি 2000, এটাকে এখানে বসাবো, সো 2000। এবার দেখেন তো টোটাল ডেবিট আর টোটাল ক্রেডিট ইকুয়াল হচ্ছে কিনা। টোটাল ডেবিট হচ্ছে 31 প্লাস 36 67, এন্ড টোটাল ক্রেডিট হচ্ছে 65 প্লাস 2 67। মিলে গেছে কিন্তু, এটা মিলে যাওয়া মানে আমাদের সোফার ক্যালকুলেশন এন্ড ডেবিট ক্রেডিট বসানো সবকিছু ঠিকঠাক ছিল আর কি। এটা হোপফুলি আমরা বুঝতে পেরেছি। এই জার্নাল এন্ট্রি আমরা বুঝে বুঝে এখানে করার ট্রাই করছি। আপনার যদি মেমোরাইজেশনে বেশি কমফোর্ট থাকে আপনি সেটা ফলো করতে পারেন। আমরা বি নাম্বারে চলে যাচ্ছি, একই মেথড ফলো করব আবার। বি নাম্বার সিচুয়েশনটা দেখি কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে সোল্ড ফর 31,000 অন মে 1 2022। তাহলে আমরা এখানে বি নাম্বারে মে 1 2022 বসালাম। এন্ড এটা যেহেতু 31,000 এ সেল করা হচ্ছে, সবার আগে আপনি এখানে ক্যাশ 31,000 বসাবেন। এন্ড যেহেতু সেল করে দিচ্ছেন আপনি এখানে ক্রেডিট করবেন হচ্ছে ইকুইপমেন্ট। আর যেমনটা বললাম ইকুইপমেন্ট যখনই ক্রেডিট করবেন এটা রিলেটেড অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন আপনার কিন্তু আর বইতে রেখে লাভ নাই, এটাকেও ডেবিট করে ক্লোজ করে দিতে হবে। এটাকে আমরা ডেবিট করে এখানে ক্লোজ করে দিলাম। এন্ড হোয়াট অ্যাবাউট, এখানে আমরা গেইন নাকি লস কি বের করেছিলাম, বি নাম্বারে গেইন বের করেছিলাম 6000, তাহলে গেইন অন সেল আমরা এখানে ক্রেডিটে লিখবো। এবার অ্যামাউন্ট গুলো বসান, এখানেও সেল করে আপনি পাচ্ছেন 31,000, সো 31,000 ডেবিটে লিখবেন। অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন কত ছিল এখানে 40,000 আমরা দেখতে পাচ্ছি। ওকে, এটাকে তাহলে ডেবিটে লিখবেন 40,000। এন্ড ইকুইপমেন্টের কস্ট ছিল 65,000, এটাকে ক্রেডিট করে দিবেন 65,000। এন্ড ফাইনালি গেইন অন সেল এখানে কত আসছে বি নাম্বারে, দি অ্যানসার ইজ এখানে আমরা গেইন অন সেল পেয়েছি 6,000, সো এই 6,000 কে এখানে বসায় দিবেন। এন্ড ফাইনালি চেক করে দেখবেন আপনার ডেবিট এন্ড ক্রেডিট ইকুয়াল কিনা। সো 31 প্লাস 40 মিলে 71 হচ্ছে ডেবিট, এন্ড 65 প্লাস 6 মিলে 71 হচ্ছে ক্রেডিট। ইট মিন্স আমাদের ক্যালকুলেশন হোপফুলি ঠিকঠাক আছে। এখানেও আমাদের গেইন হয়েছে, এটাকে আমরা লিখে ফেললাম। ফাইনালি সি তে চলে যাচ্ছি। সি তে বলা হচ্ছে sold for 11,000 on January 1 2022, so cash ডেবিট করবেন সবার আগে, accumulated depreciation equipment ক্রেডিট করবেন, তারপরে ইকুইপমেন্ট যেহেতু সেল করে দিচ্ছেন সো এটাকে ক্রেডিট করে সরিয়ে ফেলবেন। এন্ড ফাইনালি সি নাম্বারে আমাদের কি সিচুয়েশন ছিল, গেইন নাকি লস সেটা আমরা একটু চেক করে দেখি। আমরা দেখতে পাচ্ছি লস ছিল, আর লস হলে এটাকে অবশ্যই আমরা ডেবিট করব। তাহলে লস অন সেল আমরা ডেবিট করে ফেললাম। এখন অ্যামাউন্ট গুলো বসায় দেন।
তাহলে সি নাম্বারে আপনি সেল করে ক্যাশে পাচ্ছেন কত? 11,000 পাচ্ছেন, সো 11,000 ডেবিট। অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন কত ছিল? ক্যালকুলেশনে চলে যান। অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল আপনার 36,000 এখানে, সো এটাকে ডেবিট করে দিচ্ছি আমরা 36,000। এন্ড লস অন সেল যেটা আমরা দেখলাম একটু আগে, এটা হচ্ছে 18,000 লস অন সেল। ওকে, সি নাম্বারে আমাদের লস অন সেল হচ্ছে 18,000, সো এটাকে আমরা এখানে লিখবো। এন্ড ফাইনালি ইকুইপমেন্টকে আমরা 65,000 ছিল সেটা জাস্ট লিখে দিব। এবার এসে আমরা আবার ডেবিট ক্রেডিট অ্যানালাইজ করে দেখি। 11 প্লাস 36 প্লাস 18। ওকে, সো ডেবিটে 65,000 হচ্ছে এন্ড ক্রেডিটে আমাদের শুধু 65,000 আছে। এখানেও কিন্তু আমাদের ক্যালকুলেশন মিলে গেল। এন্ড আলটিমেটলি আমরা যে সিচুয়েশনটা দেখেছি, ডি নাম্বার হচ্ছে এটাকে 11,000 এ সেল করেছি অক্টোবর 1, 2022 তে। সেল করলে আমরা ক্যাশ পাবো, অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন, ইকুইপমেন্ট ডেবিট হয়ে যাবে। যেহেতু লস হয়েছে, লসটাও ডেবিট হবে, আর ফাইনালি ইকুইপমেন্টটা আমাদের ক্রেডিট হবে। সিম্পলি অ্যামাউন্ট গুলো আর কি বসিয়ে দিচ্ছি। ডি নাম্বারটা সি এর মতোই, আমি অ্যামাউন্ট গুলো জাস্ট ডিরেক্ট বসিয়ে দিচ্ছি। সো সেল করে ক্যাশ পেয়েছেন আপনি $11,000। অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন এই সিচুয়েশনে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন $45,000। লস অন সেল আমরা যেটা ক্যালকুলেট করেছি $9,000, সো এখানে 9। এন্ড ফাইনালি ইকুইপমেন্ট যদি আপনার থাকে সেটা কস্ট হচ্ছে $65,000। এন্ড আবার একটু ভেরিফাই করে দেখি খুব ফাস্ট। 11 প্লাস 45 প্লাস 9, 65 হচ্ছে ডেবিটে, এন্ড ক্রেডিটে আমাদের 65 এ আছে। এটা আমাদের চারটা বইয়ের এক্সাম্পল ছিল, আমরা নিজের আরেকটা ক্রিয়েট করেছিলাম, সেটা একটু দেখে ফেলি তাহলে শেষ করব আজকে। ই নাম্বারে আমরা সেম ডেট ধরে নিচ্ছি, কোনটা ধরেছিলাম মাথায় নাই। ওয়েট আ মিনিট, এটা হচ্ছে আমাদের ই হবে, হ্যাঁ। তাহলে ই নাম্বারও সেম, আমরা অক্টোবর 1 ধরেছিলাম। এন্ড এখানে আমরা ইচ্ছে করি দেখার চেষ্টা করব যে আমাদের কোনো গেইন বা লস কিছুই নাই। তার মানে গেইন বা লস কিছু যদি না থাকে, সিম্পলি আমরা সেল করে ক্যাশ পাবো এন্ড আমার অ্যাকিউমুলেটেডটা ডেবিট হবে। আর যেহেতু ইকুইপমেন্ট সেল করে দিচ্ছেন, ইকুইপমেন্ট আমাদের ক্রেডিট হবে। ওকে, ক্যাশ কত পাচ্ছি? অ্যাজ উই হ্যাভ সিন এই সিচুয়েশনে $20,000 ক্যাশ পাবো, সো $20,000 ডেবিট। accumulated depreciation কত আছে, which we have calculated here 45, তাহলে এখানে আমরা 45 লিখব, আর equipment এখানে আমরা 65 লিখে দিব। ওকে, সো এখানে ডেবিটে 20 প্লাস 45 মিলে 65 এন্ড ক্রেডিটেও 65, দুইটা আমাদের ইকুয়াল হয়ে গেল। ঠিক আছে, এন্ড প্রত্যেকটা সিচুয়েশন আমরা দেখলাম। প্রথম দুইটা ছিল আমাদের গেইন, তারপরে ছিল হচ্ছে আমাদের লস, এন্ড এই সিচুয়েশনটা হচ্ছে আমাদের নো গেইন নো লস। আরেকটা সিচুয়েশন আছে অবশ্য, সেটা আমি আপনাদের দেখাই নাই। সেটা যদি এমন হয় যে পুরো অ্যাসেটটাকে আপনি বাদ দিয়ে দিচ্ছেন, ওকে, কোনো টাকাই এখানে পাচ্ছেন না, এটাকে আমরা বলি ডিসকার্ডেড, অ্যাসেট ডিসকার্ডেড। এখানে আমি আরেকটা অপশন অ্যাড করে দিচ্ছি আর কি, এফ নাম্বার অপশন। এই ডিসকার্ডেড শব্দটার মিনিং হচ্ছে আপনি আসলে অ্যাসেটকে বিজনেস থেকে টোটালি রিমুভ করে দিয়েছেন, বাট এটা আগে যেমন আপনি সেল করেছেন, সেল করে টাকা পেয়েছেন, এটার মতো অবস্থা আসলে হয় নাই। কোনো টাকা আসলে এখানে আপনি পাচ্ছেন না। ঠিক আছে, আপনি এখানে কোনো টাকা আসলে পাচ্ছেন না, টোটালি অ্যাসেটটাকে রিমুভ করে দিয়েছেন বিজনেস থেকে। এটা অনেক সময় এরকম হয় যে অ্যাসেট হঠাৎ করে নষ্ট হয়ে গেল, এটা রিপেয়ার করাও পসিবল না, এটা অন্য কাউকে সেল করাও পসিবল না, টোটালি আপনার এটাকে রিমুভ করে ফেলতে হবে। তো এই সিচুয়েশন যদি হয় তাহলে জার্নাল এন্ট্রি কি হবে? এন্ড এই সিচুয়েশনে আপনার জাস্ট একটাই ডিফারেন্স, আপনি কোনো ক্যাশ টাকা পাচ্ছেন না। তো এফ নাম্বার সিচুয়েশন এরকম হবে যে আপনি এটা জানুয়ারি 1, 2022 তে
ডিসকার্ড করে দিয়েছেন। এখন মনে করে দেখেন তো জানুয়ারি 1 2022 পর্যন্ত আপনার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত ছিল। এটার জন্য আসলে এত কিছু দেখা লাগবে না। দেখেন আমরা জানুয়ারি 1 2022 এ যে ম্যাথ করেছি ওখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল 36000। তাহলে আপনি এখানে বসাবেন জাস্ট accumulated depreciation ডেবিট করবেন 36000 and equipment ক্রেডিট করবেন যেটা আপনি নরমালি করতেন 65000। ওকে, এই কাজটা আমরা করেছি। এন্ড এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইকুইপমেন্টের আপনার সোফার accumulated depreciation হয়েছে 36000। ঠিক আছে, তার মানে কি 65 থেকে 36000 চলে গেলে যেটা হয় 29000 এর আর কোনো বেনিফিট আপনি পাবেন না। এই পুরো 29000 হচ্ছে আপনার লস। এটাকে লস অন ডিসকার্ডিং বা এই নামে জাস্ট লিখে দিতে পারেন 29000, আর কিছুই না। তাহলে এই সিচুয়েশনে জাস্ট ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে আপনি এখানে কোনো ক্যাশ পাচ্ছেন না আর কি সেল করে, টোটালি অ্যাসেটটা ফ্রিতে বাদ দিয়ে দিচ্ছেন। ওকে, কোনো ক্যাশ পাচ্ছেন না। এন্ড আপনি জানেন যে 65000 টাকা দিয়ে অ্যাসেট কিনেছেন, আপনি সোফার জাস্ট 36000 টাকার অ্যাসেট ইউজ করেছেন, 29000 টাকার অ্যাসেট আপনি আর ইউজ করতে পারবেন না। তো পুরো 29000 হচ্ছে আপনার লস। আর এই অ্যাসেটকে আপনি ডিসকার্ড করে দিচ্ছেন। ডিসকার্ড মানে হচ্ছে টোটালি বিজনেস থেকে মাইনাস করে দেওয়া বা রিমুভ করে ফেলা। ওকে, এই শব্দের মিনিং হচ্ছে রিমুভ করে ফেলা। সো আপনি রিমুভ করার কারণে আপনার লস হয়ে গেল, সেটাকে এখানে $29000 লিখে দিলেন। আপনার ডেবিট ক্রেডিট অটোমেটিক্যালি এখানে মিলে যাবে আর কি। তাহলে এই কয়েকটা ছিল আমাদের জার্নাল এন্ট্রি আমরা দেখলাম। জার্নাল এন্ট্রি এর বাইরে আমরা আর কোনোটা দেখবো না। এবার আসি আমাদের টপিক রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে কিনা, কোয়েরি আছে কিনা সেটা আমরা জিজ্ঞেস করি।